ঠিক আছে। নমস্কার। হাওড়া জেলার ইতিহাস চর্চার সব থেকে বড় ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ততে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের যে অনুষ্ঠান ফেসবুক লাইভে হাওড়া জেলার ইতিহাস চর্চা, আজকের বিষয় অক্ষয় কুমার দত্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 15ই জুলাই আমরা পেরিয়ে এসেছি অক্ষয় কুমার দত্তের জন্মদিবস। এই দিনকে মাথায় রেখে, ওনার জন্মদিনকে মাথায় রেখে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠানে যে দুজন আলোচক আজকে অক্ষয় কুমার দত্ত মহাশয়কে নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আজকে আমরা আলোচনা করব অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান ভাবনা এবং হাওড়া জেলায় অক্ষয় কুমার দত্তের যে জীবনের শেষ দিকগুলো কেটেছিল, হাওড়ায় তার বসবাস, সেই নিয়ে আমরা আজকের এই আলোচনা করব। তো আমাদের এই আলোচনায় যারা আজকে আলোচক হিসাবে আছেন আপনারা সকলেই জানেন, সকলের পরিচিত মাননীয় ডক্টর শঙ্কর কুমার নাথ মহাশয় এবং মাননীয় সুকান্ত মুখোপাধ্যায় মহাশয়। আমরা তাদেরকে আমাদের এই আলোচনায় ডেকে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। শঙ্করবাবু শোনা যাচ্ছে? ঠিক আছে, মাইকটা আনমিউট করতে হবে। আমার মাইক্রোফোন শোনা যাচ্ছে? হ্যাঁ করেছি। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে। আমরা আলোচনা শুরু করছি। আমরা সকলেই জানি যে অক্ষয় কুমার দত্ত এমন একজন মনীষী, বাংলার ঊনবিংশ শতকের নবজাগরণের এমন একজন পথিকৃৎ, যিনি রামমোহন রায় বিদ্যাসাগরের পরে বা রামমোহন রায় বিদ্যাসাগর সঙ্গে যে মানুষটার কথা, মানুষটার কাজ, তার ভাবনা চিন্তাকে আমরা স্মরণ করতে পারি। আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যে মানুষটা ওতপ্রোতভাবে জড়িত, সেই অক্ষয় কুমার দত্ত মহাশয়, যাকে নিয়ে জানি না কেন একটা কম আলোচনা, কম চর্চা চারিদিকে, যতটা বেশি অন্যান্য মনীষীদের নিয়ে হয়। এই মানুষটা কোথাও না কোথাও আলোচনার ক্ষেত্রে হয়তো অবহেলার পাত্র হয়ে আছেন আমাদের বাঙালির কাছে। এর দায় এটা পুরোপুরি আমাদের। আমরা তাকে সেইভাবে স্মরণ করতে পারিনি হয়তো, বা তাকে নিয়ে আমরা সেভাবে আলোচনা করি না। তো আমাদের এই হাওড়া জেলার ইতিহাস চর্চার এই আলোচনা চক্রে একটা দারুণ সুযোগ হয়েছে, যেহেতু উনি আমাদের হাওড়ায় জীবনের শেষ প্রান্ত সময়টা অনেকটা কাটিয়েছেন এবং অনেক কিছু কাজ তিনি হাওড়ায় বসে করেছেন, হাওড়ার মাটিতে বসে করেছেন। তাই আমাদের হাওড়া চর্চার দিক থেকে হয়তো তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। কিন্তু আমাদের লজ্জার বিষয় যে আমরা এই রকম একজন মানুষকে আমাদের নিত্য স্মরণের তালিকায় রাখতে ভুলে যাই। তো আমরা চাই যে তাকে আমরা বেশি বেশি করে জানি, তার কাজ, তার বিজ্ঞান চেতনা, যেটা মানে একটা দারুণ একটা পায়োনিয়ারিং ওয়ার্ক বলা যায়, তার বিজ্ঞান নিয়ে যে সমস্ত কাজ। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে তার কাজকর্ম করেছেন, ভূগোল, মহাকাশ, এছাড়াও প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সমস্ত বিষয়ে, ইতিহাস, সমস্ত বিষয়ে তার অবাধ বিচরণ। তো সেই রকম একজন মানুষকে আজকে আমরা চাই যে হাওড়া জেলার এই যে গ্রুপে যে সমস্ত মানুষজন আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন এবং ভবিষ্যতে আরো যারা দেখবেন, তারা সকলে মিলে এই মানুষটাকে আরো বেশি বেশি করে আমরা চিনি, জানি, ওনার কাজগুলো সম্পর্কে আমরা অবহিত হই। এবং যে অবহেলার তিনি শিকার হয়েছেন, সেটা হাওড়া জেলার ক্ষেত্রেই হোক অথবা সামগ্রিকভাবেই হোক, সেই অবহেলার যে কলঙ্ক আমাদের মধ্যে রয়েছে, সেই কলঙ্ক আমরা যতটা পারি একটু ঘোচানোর চেষ্টা করি।
তো ওনাকে নিয়ে কথা আমার থেকেও বেশি যারা বলবেন তারা ইতিমধ্যে আমাদের আলোচনায় উপস্থিত হয়েছেন। প্রথমেই আমি চলে যাব ডাক্তার শঙ্কর কুমার নাথ মহাশয়ের কাছে। তার লেখা একটি বই রয়েছে আমার হাতে, অক্ষয় কুমার দত্ত বিষয় ভাবনায় বিজ্ঞান ভাবনার পথিকৃৎ। এই বই তিনি লিখেছেন মূলত তার জীবন, তার কাজকর্ম এবং সঙ্গে সঙ্গে তার বিজ্ঞান ভাবনা। তিনি বিজ্ঞানের ক্ষেত্রে মানে সেই সময় দাঁড়িয়ে 19 শতকের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে তিনি বিজ্ঞান চেতনাকে কোন কোন দিকে নিয়ে গেছিলেন, একজন বাঙালি হয়ে যার রিসোর্স তার কাছে এত কিছু ছিল না, বিরাট কোনো ল্যাব ছিল না, বিরাট কোনো গবেষণাগার নেই বা বিরাট কোনো পরিকাঠামো নেই। তিনি তার স্বল্প পরিসরে দাঁড়িয়ে তিনি কিভাবে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন, মানুষজনকে জানিয়েছেন বা কি কি ভেবেছেন, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি শঙ্কর বাবুর কাছে। স্যার, অক্ষয় বাবুর বিজ্ঞান চেতনা নিয়ে যদি আপনি প্রারম্ভিক কিছু বলেন, তারপর আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। আজকে প্রথমে আমি সায়ন দে, সুকান্ত মুখার্জি এবং অসংখ্য শ্রোতা যারা শুনছেন এবং হাওড়ার এই সংগঠন, তারা বহু বছর ধরে এই কাজটি করছেন এনাদের নেতৃত্বে, যে কাজটা সাধারণ মানুষের জন্য কাজ। তো তাদের আমি প্রথমেই ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে এরকম একটা অনুষ্ঠান করছেন, আমাকে বলবার সুযোগ দিয়েছেন। তো আজকে অক্ষয় কুমার দত্তকে নিয়ে আলোচনা করছি কারণ আমরা সারা বছরই আলোচনা করা উচিত এবং স্কুল কলেজেও অক্ষয় কুমার দত্তর লেখা ইত্যাদি পড়ানো উচিত। এর কারণ হচ্ছে যে অক্ষয় কুমার দত্ত হচ্ছেন প্রথম বাঙালি বা ব্যক্তি যিনি বিজ্ঞানকে মাতৃভাষায় পড়ানো যায় এটা প্রমাণ করলেন। এবং শুধু বিজ্ঞানকে মাতৃভাষায় না, এখানে মাতৃভাষা মানে বাংলা, কিন্তু আমি বলবো যে অক্ষয় কুমার দত্ত বাংলায় যখন বিজ্ঞান পুস্তক বা বিজ্ঞান লেখাগুলো লিখছেন এবং সরাসরি ছোট ছোট ছেলেদের তিনি পড়াচ্ছেন, সেটা কলেজের স্টুডেন্ট হতে পারে, স্কুলের হতে পারে, পড়াচ্ছেন, শেখাচ্ছেন, সেই দেখে কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেট কিন্তু শিখেছেন যে মাতৃভাষাতেও বিজ্ঞানকে পড়ানো যায়। কেন সর্বত্র তখন ইংরেজিতে পড়ানো হচ্ছিল, শুধু বাংলায় নয়, ওনার কাছ থেকে শিখেছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলো। তারা যেমন তামিল, তারা তামিল ভাষায় বিজ্ঞান শিক্ষা শুরু করলেন। সবই কিন্তু প্রেরণা পেয়েছেন অক্ষয় কুমার দত্তর কাছ থেকে। আমি প্রথমে বলবো তিনি যে বিজ্ঞান চর্চাটা করতে শুরু করলেন সেটা কিন্তু তার ওই ছোট থেকেই হঠাৎ করে গজিয়ে ওঠে না। আমরা জানি যে যে কোনো মানুষের বা ছেলেদের বা মেয়েদের এদের যে চেতনাগুলো তৈরি হয় সব কিন্তু তৈরি হয় ওই ছোট বয়স থেকে। আমরা শুনেছি যে সুকান্ত ভট্টাচার্যের সেই 18 বছর বয়স, যে ভয়ঙ্কর বয়স, 18 বছর বয়সের মধ্যে যা কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়, তারপরে আর নতুন করে কিছু তৈরি করা যায় না, একটু মডিফাই করা যায়, হয়তো পরিমার্জন পরিবর্তন করা যায়, একটু পাল্টানো যায়, কিন্তু বেশ আর নতুন করে তৈরি করা যায় না। সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যায় 18-র মধ্যে। এই প্ল্যাটফর্মটা বিজ্ঞানের ভাবনার প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেছিল অক্ষয় কুমার দত্তর তার 10-12 বছর বয়সের মধ্যেই, যার ফলে সারা জীবন তিনি বিজ্ঞানকে আঁকড়ে ধরেছিলেন, শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য, সামগ্রিকভাবে বাংলার সকলের জন্য। তো সেই আমি সেটাই বলতে চাইছিলাম। তার স্কুল যেটা ধরুন প্রথমে ধরুন দক্ষিণ কলকাতায় খিদিরপুরে একটা স্কুল, ইংরেজি শিক্ষাটা তার অত্যন্ত জরুরি হয়েছিল, অত্যন্ত ভালো লেগেছিল ইংরেজি ভাষাটা। এবং তারপর তিনি যখন জানলেন যে ইংরেজি ভাষাতে এত বিজ্ঞানের বই আছে যা আমাদের বাংলা ভাষায় নেই বা কোনো ভারতীয় ভাষায় নেই, তখন তিনি অভিভূত হলেন। তাহলে তো বিজ্ঞানকে জানতে আমাকে ইংরেজিটা শিখতে হবে, এবং তারপরেও আমরা প্রশ্ন তুলতে পারি, তো বিজ্ঞানটা জেনে কি লাভ, তো ইংরেজিটা শিখেও লাভ নেই। প্রশ্নটা এইটা তুলতে পারি আমরা। এইখানে উত্তর হচ্ছে যে তিনি দেখলেন যে দেশ যত বেশি বিজ্ঞানে উন্নত তারা তত বেশি অগ্রগতি ঘটে গেছে সেই সমস্ত দেশে। এইটা তিনি লক্ষ্য করলেন এবং তিনি
এটা শিখলেন রাজা রামমোহন রায়ের কাছ থেকে, যে যে দেশ যত বেশি বিজ্ঞানে এগিয়ে আছে সেই দেশ তত বেশি এগিয়ে আছে তার নানান সাংস্কৃতিক ক্ষেত্রে, তার সাহিত্য ক্ষেত্রে, তার বিজ্ঞানের ক্ষেত্রে, তার অগ্রগতির ক্ষেত্রে। সুতরাং অঙ্কের মতো আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার দেশ এগিয়ে নিয়ে যেতে গেলে আমাকে বিজ্ঞানকে আঁকড়ে ধরতে হবে, বিজ্ঞানকে এখানে নিয়োগ মানে প্রয়োগ করতে হবে। তাহলে বিজ্ঞানকে প্রয়োগ করতে গেলে বিজ্ঞানকে শিখতে হবে, বিজ্ঞানকে শিখতে গেলে কোথাও বইটই নেই, তাহলে কোথায় আছে খুঁজতে হবে। দেখা গেল সব ইউরোপিয়ান কান্ট্রিজে ইংরেজিতে অনেক বিজ্ঞানের বই আছে, ওই জন্য ওরা এগিয়ে আছে। তাহলে ইংরেজিটা শিখতে হবে অঙ্কের মতো একটার পর একটা। তাহলে ইংরেজিটা শিখলে বিজ্ঞান শেখা হবে, বিজ্ঞান শিখলে দেশে সেটাকে প্রয়োগ করা যাবে, দেশে সেগুলো প্রয়োগ করলে দেশ এগোবে, সভ্যতা এগোবে। এই সরল একদম অঙ্ক, এটা তার মাথায় ঢুকেছিল 10-12 বছর বয়সে। তিনি যখন নবদ্বীপ থেকে কলকাতা এলেন তখনই ঢুকেছিল। তারপর আমি বলছি, আপনারা এগোন, নিশ্চিত আমি একটু একটু করে বলবো। বলুন। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু। সুকান্ত বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন, মানে প্রারম্ভিক। না, শঙ্করদা তো আছেন, শঙ্করদা তো বলছেন। শঙ্করদা, আচ্ছা আপনি শুরুটা খুব ভালোভাবে করে দিলেন। এবার অক্ষয় কুমার দত্ত তো আলটিমেটলি বিদ্যাসাগরের সঙ্গে সমসাময়িক, বিদ্যাসাগরের সঙ্গে একই বছরে প্রায় জন্ম এবং সমসাময়িক একদম ব্যক্তি। আর এরা প্রত্যেকেই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছে ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের পাল্লায় পড়ে। তা খালি বিদ্যাসাগর বাদ ছিলেন, বিদ্যাসাগর কোনো ধর্মে দীক্ষা নেননি। তো অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের কি বলে সান্নিধ্যে এসে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন বটে, কিন্তু একটা বিরাট গুরু দায়িত্ব পেলেন ওই তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করার, পরিচালনা করা, তাই তো? তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই ফেজটা অর্থাৎ প্রথম দিকটা যখন উনি ভূগোল বই লিখছেন বা পড়াশোনা করছেন ওই আমাদের শ্রীনাথ ঘোষের লাইব্রেরিতে গিয়ে, মানে ওনার বন্ধু বান্ধব সব হয়েছে এবং কলকাতায় যেসব বিশিষ্ট লাইব্রেরিগুলো রয়েছে, মানে পার্সোনাল লাইব্রেরি, ব্যক্তিগত লাইব্রেরি যেগুলো, সেখানে গিয়ে উনি কি ধরনের পড়াশোনা করেছিলেন এইটা একটু আলোকপাত দিতে পারেন। হ্যাঁ, তিনি কলকাতায় এসে গেছিলেন এই ধরা যাক 1830 এরকম সালে, তখন তার বয়স 10 হবে আর কি। কলকাতায় এসে ওই যে বললাম দক্ষিণ কলকাতায় খিদিরপুরের কাছে স্কুলে ভর্তি হলেন, সেখানে খানিকটা ইংরেজি শেখার ব্যবস্থা করলেন। ওর তখন সেখানে তার দাদা ছিলেন, সে মানে নিজের দাদা নয়, তো তার কাছে কিছুটা সাহায্য পেলেন। কিন্তু স্কুলটা খুব ভালো হচ্ছিল না তার। মিশনারি একটা স্কুল পেলেন বটে ইংরেজি শিক্ষার জন্য, কিন্তু দাদা মনে করলেন যে বোধহয় দেখো এই মিশনারি স্কুলে ভর্তি করলে আমার ভাইকে এ করে ফেলবে, এর খ্রিস্টান করে ফেলবে, দরকার নেই। তখন একেবারে উত্তর কলকাতায় 12-14 কিলোমিটার দূরে, মানে কিলোমিটার তখনকার দিনে মাইল আর কি, ওরিয়েন্টাল সেমিনারি, সেইখানে ভর্তি করে দেওয়া হলো। স্কুলটা তখন অত্যন্ত রিচ স্কুল ছিল, কোনো সন্দেহ নেই, ওরিয়েন্টাল সেমিনারি, সেইখানে ভর্তি করে দিলেন। এবং আমি বলছি ওই সময়টা উনি যে পরিস্থিতির মধ্যে, বাংলাতে যে পরিস্থিতির মধ্যে এসে পড়লেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত কিছুই তাকে নাড়া দিয়েছিল। একটা হচ্ছে তার কিছুদিন আগে 1815 সালে আমরা দেখেছি রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করেছেন। আমরা জানি এই আত্মীয় সভাটাই পরবর্তীকালে ব্রাহ্ম সভায় পরিণত হয়েছিল। তাহলে এইরকম একটা আন্দোলন শুরু হয়ে গেছে 1815 সালে। তারপরেই দেখলাম 1817 সালে হিন্দু কলেজ তৈরি হয়েছে। মানে ও যখন আসছে কলকাতায়, তখন বিপ্লব ঘটে যাচ্ছে বাংলাতে চারিদিক দিয়ে, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, বিপ্লব ঘটছে। 1817 সালে প্রিমিয়ার ইনস্টিটিউট ভারতবর্ষের হিন্দু কলেজ তৈরি হয়ে গেল। তারপরে 1824 সালে সংস্কৃত কলেজ তৈরি হলো, এও তো প্রিমিয়ার। হ্যাঁ, 1824-এ। তারপর 1828 রামমোহন রায় ওই আত্মীয় সভাটাকেই পাল্টে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। দেখছেন কিরকম ভাবে ওর সময় কি ঘটছে। 1829 সালে তিনি সচক্ষে দেখলেন যে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করলেন। 4 ডিসেম্বর আমরা জানি তিনি রাজা রামমোহন বর্মন, এইসব তিনি দেখছেন, এইগুলো তার মাথায় ঢুকছে। ফলে তার পরিবেশ পরিস্থিতি সভ্যতা কিভাবে এগোচ্ছে সব তিনি দেখছেন, সমাজ সংস্কার কি করে হচ্ছে দেখছেন। 1830 সালে তিনি দেখলেন যে তিনি যখন কলকাতায় ঢুকছেন, তখন সেই সুদূর স্কটল্যান্ড থেকে এসেছেন আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ এসে
এই তিনি এসে এই বললেন যে একটা স্কুল করতে হবে, একটা কলেজের মতো স্কুল করতে হবে, শুধু হিন্দু কলেজ দিয়ে হবে না। তিনি আজকের যেটা স্কটিশ চার্চ কলেজ, সেই জেনারেল অ্যাসেম্বলি বলে নাম দিয়ে এই কলেজটা তখন তৈরি হলো ওই ওই উত্তর কলকাতায়। এটা এখন সংস্কৃত, এই এখন ওটা স্কটিশ চার্চ কলেজ। এইরকম পরিস্থিতিতে তিনি ঢুকেছেন কলকাতায়। ফলে তার তার কি বলে সামগ্রিকভাবে তার পড়াশোনা, তার ভাবনা সব এইগুলোর মধ্যে দিয়ে ঘুরপাক খেয়েছে। এবং তিনি তারপরেই পড়াশোনাতে, ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনাতে দেখা গেল তিনি দুবার তিনবার ধরে তিনি প্রমোশন পাচ্ছেন, ডাবল প্রমোশন আমরা যাকে বলি, সেই রকম পেয়েছেন। কেন? অত্যন্ত কি বলে মেরিটোরিয়াস মেধাবী ছাত্র ছিলেন তো, ওই কারণে। তারপর তো আমরা জানি তার অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, 15 বছর বয়সেই তার বিয়ে হয়ে গেল। তো এইটা কি জানি না এটা কতটা কি ইয়ে হবে, কি বলে তার জীবনে কিন্তু প্রাসঙ্গিক হবে কিনা যায় না, সেটা একবার প্রাসঙ্গিক হবে আমি বলবো কোন ও স্ত্রী সম্পর্কে, পরে বলবো, বিজ্ঞানের বিষয় সেটা। কিন্তু উনি যার কাছে শিখলেন এই ইংরেজি ছাড়াও আরো কিছু দু একটা ভাষা শিখলেন, তিনি ছিলেন ওরিয়েন্টাল সেমিনারির প্রিন্সিপাল, এই হার্ডম্যান জেফ্রয়, ওর নামটা আপনারা দেখে শুনেছেন আপনারা। উনি কিন্তু ওনার কাছে কৃতজ্ঞ ছিলেন। মানে আমার এই মানুষটা, এই প্রিন্সিপাল সাহেবের কাছে আমি পড়তে পেরেছি বলে ওরিয়েন্টাল সেমিনারিতে আমি ভাষা শিখেছি, ইংরেজি শিখেছি, খানিকটা জার্মান শিখেছি, ফলে আমি ইলিয়াডটা পড়তে শিখেছি, আমি ভার্জিলটা পড়তে শিখেছি। এসব কিন্তু পড়তে শিখেছেন ওই জন্যেই। তো বাবা তো মারা গেলেন 1830। তার মধ্যে এই 1832 সালে কিন্তু ওই সোসাইটি ফর ট্রান্সলেটিং ইউরোপিয়ান সায়েন্সেস তৈরি হয়ে গেছে অলরেডি কলকাতায়। রাইট, একদম ঠিক। বিজ্ঞান ঢুকে পড়েছে অলরেডি। ওই আলোচনার মধ্যেই, মানে ওই সময় আপনি যেটা বলছেন, ওই সময়ের মধ্যেই সোসাইটি ফর ট্রান্সলেটিং ইউরোপিয়ান সায়েন্সেস চালু হয়ে গেছে। বিজ্ঞান সেবদীপ কাশী প্রসাদ ঘোষ কি বলে অনুবাদ ইংরেজিতে চলে আসছেন। তো কাজেই বিজ্ঞান চেতনাটা, মানে বিজ্ঞান অলরেডি আগেই ছিল, কিন্তু 1832 থেকে সরাসরি আমরা মানে লিখিত আকারে বিজ্ঞান বাংলায় পাচ্ছি। এটা উনি দেখলেন। কিন্তু যেটা ওর সেটব্যাক হয়ে গেল সেটা হচ্ছে যে 1839 1839-এ এই সময় তার বাবা মারা গেলেন। ওর তখন 19 বছর বয়স, আমরা বুঝতে পারছি, তখন বিয়েও হয়ে গেছে। ও তো 1835 সালে বিয়ে করেছে। অথই জলে পড়ে গেল। মাকে, স্ত্রীকে নিয়ে নিজে কে খাবে, কে খাওয়াবে, এইটা পড়ে গেলেন। বাবাই সমস্ত সংসারটা টানছিলেন। এই যে সেটব্যাক হলো, বাবার মৃত্যুতে তিনি স্কুলটা ছাড়তে বাধ্য হলেন, পড়াশোনাটা কমপ্লিট হলো না। আমরা দেখেছি পড়াশোনা কমপ্লিট হয়নি এরকম মানুষ আমরা দেখেছি, কিন্তু সূর্যের মতো তিনি জগতে, শিক্ষা জগতে আকাশ আলোকিত করে রেখেছিলেন। এরকম হচ্ছে একজন হচ্ছে অক্ষয় কুমার দত্ত, একজন হচ্ছে রাধানাথ শিকদার, একজন হচ্ছে রাধা গোবিন্দ চন্দ, একজন হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। এসব পরবর্তীকালে এরা কমপ্লিট করতে পারেনি তাদের শিক্ষা, মানে প্রথাগত শিক্ষা যাকে বলি আমরা। কিন্তু বাড়িতে পড়ে যেভাবে তারা বিজ্ঞান চেতনায় চিত্রিত হয়েছেন, সে মানে অভাবনীয় একেবারে। তো বলুন, আমি বলবো একটু একটু করে। হ্যাঁ বলুন স্যার, তারপরে বলুন তারপরের ঘটনা কি হলো? এই ব্রাহ্ম সমাজে এসে ওনার কি বিজ্ঞান চেতনার কোনো ত্বরান্বিত হলো কিছু? হ্যাঁ নিশ্চয়ই। তার আগে আমি ওই তত্ত্ববোধিনীতে আসবো। ডক্টর মুখার্জি আমাকে বলছিলেন তত্ত্ববোধিনীতে আসতে, সায়নদের কথাতেও আমি আসছি। তবে আসবার আগে ওর এই পড়াশোনাটা করতে গেলে তো বই দরকার, অত পয়সাও ছিল না যে বই পাবে। তো ওই যে ছেড়ে দিলেন স্কুলটা 1839-এ, তখনও কিন্তু ঢোকেনি ব্রাহ্ম সমাজে। এইবার ঢুকবে আর কি। ব্রাহ্ম সভার মেম্বার হয়েছিলেন 1839-এই তিনি। তো এবার ঢুকবেন আর কি। ঢোকার আগে তিনি দেখছিলেন একদিন, যেখানে আশ্রয় পেয়েছিলেন বাড়িতে, সেই বাড়িতে জানলায় বসেছিলেন একদিন, দেখছি যে বাইরে থেকে একটা লোক, হকার একটা, সে কিছু বই নিয়ে বই নেবেন করে যাচ্ছে, অর্থাৎ বইতে পুরনো বই কম দামে বিক্রি করছে। তো ওকে ডেকেছে, কি বই দেখি। ডেকে দেখছে যে ওর মধ্যে একটা দুটো বই নিয়েছে, অল্প পয়সা দিয়েছে যেটুকু ছিল।
কিন্তু একটা বই দেখছি ওখানে স্ট্যাম্প আছে শোভাবাজার রাজবাড়ির লাইব্রেরি স্ট্যাম্প একটা বইতে। তো ওইটা দেখে ও ও বলেছে যে আরে এটা তো শোভাবাজার রাজা নবকৃষ্ণ দেবের লাইব্রেরির, হ্যাঁ এখান থেকে এসছে, তো এটা কি করে পেলে তুমি, স্ট্যাম্প মারা আছে। তো সে বললো যে দেখুন বাবু, আমি ওখান থেকে চুরি করেছি লাইব্রেরি থেকে। চুরি করেছো? এটা ওটা আমাকে দাও দাও দাও, ওটা বই ফেরত দিতে হবে, কত হাজার হাজার লোক পড়বে আর তুমি চুরি করে নিয়েছো, তাহলে আর পড়বার সুযোগ পাবে না কেউ, দাও ওটা আমি ফেরত দেবো। ওই বাবু আমাকে কিছু বলবেন না, আমার নামটা, ওই কিছু চিন্তা নেই, তুমি দাও ওই বইটা আমি ফেরত দেবো লাইব্রেরিতে। ওই বইটা নিয়ে নিল, নিয়ে ও খুঁজে 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 শোভাবাজার লাইব্রেরিতে গেছে, গিয়ে তো বলেছে যে এই দেখুন এই বইটা একজন চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, বিক্রি করছিল, আমি কিনেছি, কিনে দেখলাম এই আপনাদের ফেরত দিতে এসেছি। তখন যারা ছিলেন লাইব্রেরি এবং ওদের ফ্যামিলির লোক, এই যে আনন্দ কৃষ্ণ বসু, তারপরে শ্রীনাথ ঘোষ, একজন জামাই ছে, এরা বললেন যে ও তুমি বড় উপকার করেছো বাবা, তুমি 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 কি বই পড়তে ভালোবাসো? বলে আমি খুব ভালোবাসি, ওই জন্যই কিনেছি, আমার ফেরত দিয়ে গেলাম। বলে তুমি তাহলে এক কাজ করো, তুমি যে বই পড়তে ভালোবাসো তুমি আমাদের লাইব্রেরিতে বই পড়ো। বলে পয়সা নেই তো বাবু আমার কাছে। কোনো পয়সা লাগবে না, তুমি এত বড় উপকার করলে, তুমি বিনা পয়সায় যখন খুশি আসবে, যখন খুশি এখানে বসে পড়বে, তোমার জন্য সব সময় অবারিত দ্বার। ধন্যবাদ ধন্যবাদ বলে তো ওই যে ঢুকলেন, মানে অক্ষয় দত্ত বই পড়ার এইরকম বিশাল একটা জ্ঞান ভান্ডারে ইয়ে পেয়ে গেলেন সন্ধান, ব্যাস এবারে পড়াশোনা চলতে হবে। এটা খুব বড় কাজ, মানে একটা বড় মাইলস্টোন আমি বলতে পারি। ওইটা না হলে কি, হ্যাঁ বড় মাইলস্টোন, কারণ নাহলে ও ওই বই পড়ার সুযোগটা না পেলে কিন্তু এত বড় কিন্তু বিজ্ঞানের কাজগুলো করতে পারতেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার আমি ওই এর কথা বলছি, ইংরেজিটা এতটাই শিখেছিলেন যে আমাদের দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথের কথা বলছি, ছোট ছেলের নাম হচ্ছে নগেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ দ্বারকানাথের ছোট ছেলে নগেন্দ্রনাথ ঠাকুর ইংরেজিটা এতটাই শিখেছিলেন, স্কুলে প্রথাগত তো বললাম, তার বাইরে বাড়িতে বসে এবং হার্ডম্যান জেফ্রয়ের কাছ থেকে এতটাই শিখেছিলেন, দ্বারকানাথ ঠাকুরের মতো মানুষও বললেন যে অক্ষয় তুমি বাবা আমার ছোট ছেলে এই নগেনের তুমি ইংরেজি টিচার হও, তুমি আমার নগেনকে ইংরেজি শেখাও। এবং তিনি দ্বারকানাথ ঠাকুরের ছোট ছেলে নগেন্দ্রনাথের ইংরেজি টিচার ছিলেন। এটা খুব বড় ব্যাপার, কত বড় স্বীকৃতি বুঝতে পারছেন? দ্বারকানাথের মতো লোক সাহেবদের সঙ্গে ঘোরাফেরা করে, সেই বলছে যে আমার ছেলের ইংরেজি টিচার হচ্ছে অক্ষয়। হ্যাঁ এইটা খুব একটা বড় ব্যাপার আর কি। এটাও কিন্তু কাজ করেছে ওই ইয়েতে ঢোকার, ব্রহ্ম কি বলে তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী ঢোকার একটা কাজ করেছে। তখনও তো দ্বারকানাথ বেঁচে আছে, দ্বারকানাথ 1839 বেঁচে আছে, তো পরে মারা গেছে 1846 মারা গেছে, বিলেতে গিয়ে মারা গেছেন। হ্যাঁ ওই চারজন ডাক্তারের সঙ্গে গেলেন, একই জাহাজে গেছিল, বেন্টিং করে সেই জাহাজ ওনারা 1845 জাহাজে উঠলেন, তারপর পৌঁছলেন বিলেতে, পৌঁছে ওই চারজন ডাক্তার তারা ডাক্তারি করতে ঢুকলেন, ওই একই জাহাজে বেন্টিং নামে ওই জাহাজে দ্বারকানাথ ঠাকুরও ঢুকেছিলেন, মানে উঠেছিলেন। তিনি ওখানে গেছিলেন ইয়েতে কি বলে বিলেতে, ফেরেননি ওখানেই মারা গেছিলেন নাকি। তো এইটা করে তিনি এবার 1839 ঢুকে পড়লেন ওই আমাদের ইয়েতে তত্ত্ববোধিনী সভাতে, মেম্বার হল সভা। তখন কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা বেরোয়নি, একটু পরে বেরোবে, একটু পরে বেরোবে আর কি। 1843 বেরিয়েছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা। হ্যাঁ 43 কিন্তু তার আগে একটা বই লিখে ফেলেছে, সেই বইটার নাম রাইট আপনি বললেন এক্ষুনি, সায়নও বললেন যে বইটির নাম হচ্ছে ভূগোল, বাংলায় লেখা ভূগোল। হ্যাঁ 1841। এইটাই হচ্ছে আর একটা মাইলস্টোন অক্ষয় কুমার দত্তের, যে এই প্রথম একটা বাংলা বই লেখা হলো বিজ্ঞানের, যে বইটা সমস্ত রকম কঠিন কঠিন তথ্যের বাইরে কোন রকম কঠিন তথ্য, কঠিন সেখানে অঙ্ক
কঠিন কিচ্ছু দেওয়া নেই, সহজ সরল ভাষায় বাংলার ছেলেরা যাতে বুঝতে পারে এই রকম ভাষায় লেখা হলো। এক বাক্যে সমস্ত গবেষকরা মেনে নিয়েছে এটা। এই প্রথম। তার আগে কি লেখা ছিল স্যার? এটা কি স্কুল পাঠ্য ছিল? স্কুল পাঠ্য, স্কুল পাঠ্য ছিল, এটা পড়ানো হতো এটা। কিন্তু আমাদের কথা হচ্ছে এর আগে কি কোনো এরকম বই লেখা হয়নি? হয়েছে তো লেখা, বাংলা বই লেখা হয়েছে, ভূগোলও লেখা হয়েছে, অ্যাস্ট্রোনমির বই লেখা হয়েছে, খগোল লেখা হয়েছে, অনেক কিছুই লেখা হয়েছে, এবং রসায়নের বই লেখা হয়েছে, ফিজিক্সের বই লেখা হয়েছে, আমাদের শরীরতত্ত্ব বই বাংলায় লেখা হয়েছে। কিন্তু কেন আমরা বলছি যে ভূগোলটাই প্রথম বাংলায় বিজ্ঞান বই? কেন বলছি আমরা? এই কারণে বলছি যে এতদিন যে সমস্ত বই লিখেছেন বেশিরভাগই সাহেবরাই লিখেছেন বাংলা বই, কিছু কিছু আমাদের দেশীয় লোকজনও লিখেছেন, রামকমল সেনও লিখেছেন, বিদ্যাহারা বলি, এসব ওইসব মেডিসিনের বইটি বাংলায় লিখেছেন। কিন্তু বেশিরভাগ বা সব বাংলা বই, বিজ্ঞানের বইগুলোই ছিল মানে ইয়েতে কিছুটা অনুবাদ, আর কিছুটা কেউ যদি লিখেও থাকে বোঝাবার মতো বই সেগুলো ছিল না, দুর্বোধ্য ছিল। এই ভাষাটাই বলতে চাইছি, দুর্বোধ্য। সাহেব বললেন দুর্বোধ্য ভাষা ছিল, ফলে কেউ বুঝতে পারতো না। এক পাতা দেড় পাতা পড়ার পরে ওর রেখে দিত, ও থাক কালকে পড়বো, আর কাল আর পড়া হতো না, হয়ে যেত। এই প্রথম একটা বই লেখা হলো ভূগোল, বাংলাতে লেখা হলো, যে বইটা প্রথম লাইন পড়লে দ্বিতীয় লাইনটা পড়তে ইচ্ছে করছে, দ্বিতীয় লাইনটা পড়লে তৃতীয় লাইনটা পড়তে ইচ্ছে করছে, তৃতীয় লাইনটা পড়লে গড়গড় গড়গড় করতে করতে শেষ লাইনটা পড়ে ফেলতে হচ্ছে। তো এইরকম একটা বই প্রথম লেখা হলো, ওই জন্যই মাইলস্টোন এটা, 1841, এটা মাইলস্টোন। বেশ, তারপরে আপনারা একটু বলুন। হ্যাঁ, আপনি বলুন, বলুন। তারপরে তো বেশ ভালো হচ্ছে। হ্যাঁ, আপনি চালান, চলুক। আমরা ওই তত্ত্ববোধিনী পত্রিকায় চলে আসতে চাইছি। পত্রিকার সম্পাদক হিসাবে তিনি তো মানে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং তত্ত্ববোধিনী পত্রিকাটাকে জনপ্রিয় করে তোলার পেছনে ওনার অবদান মানে সব থেকে বেশি বলা যায়। তো সেই তার আগে একটা কথা ভীষণ বলা দরকার গো, যে হার্ডম্যান জেফ্রয় তাকে ইংরেজি শিখিয়েছে, জার্মান শিখিয়েছে, এসব শিখিয়েছে বটে, কিন্তু বিজ্ঞানটা কে শেখালো? আচ্ছা আচ্ছা, বিজ্ঞানটা ওর হঠাৎ করে তো বুঝে উঠতে পারে না একটা বাচ্চা ছেলের মাথায় বিজ্ঞান। উনি ইংরেজিটা শিখেই যে বইটা পড়তে শুরু করেছিলেন, যে বইটার নাম ছিল সায়েন্টিফিক ডায়ালগস, জেমস জয়েসের লেখা। সায়েন্টিফিকের খুব ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক 3 খণ্ডে, সায়েন্টিফিক ডায়ালগস, জেমস জয়েস বলে একজন বিজ্ঞানী লিখেছেন। তিনি 1815 সালে ওর প্রথম খণ্ডটা বেরিয়েছিল, ওর জন্মেরও আগে, অক্ষয় কুমারের জন্মেরও আগে। এই 3টে বই তিনি আনিয়েছিলেন, জোগাড় করেছিলেন লাইব্রেরি থেকে, আর পরবর্তীকালে বাকি খণ্ড আনিয়েছিলেন বিদেশ থেকে, কিন্তু প্রথম খণ্ডটা তো পেয়ে গেছেন তিনি। আর এতে কি নেই? বলবিদ্যা, ম্যাগনেটিজম, তারপরে কি বলে রসায়নবিদ্যা, তারপরে মেকানিজম, মেশিনারি জিনিসগুলো, তারপরে অ্যাস্ট্রোনমি, মানে বিজ্ঞানের যাবতীয় ডায়াগ্রাম সমেত এই বইটা পাওয়া যায়। এই বইটা কিন্তু ইয়েতে রয়েছে, আমাদের সংগ্রহে আছে এই বইটা, মানে প্রথম খণ্ডটা রয়েছে। তাতে এইগুলো তিনি পড়লেন, পড়ে কেমন ভাবে একটা আগ্রহ তৈরি হয়ে গেল, বাহ এটা তো দারুণ, এই তো এখান থেকে এই রসায়নে এই রিয়েজেন্টটা এটা দিলে এই গ্যাসটা তৈরি হচ্ছে, এই সুন্দর দেখলেন। এই তো ম্যাগনেটিজমটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এই দেখা যাচ্ছে দুটো একই মেরু হয়ে গেলে রিপালশন হচ্ছে, দুটো আলাদা মেরু হলে অ্যাট্রাকশন হচ্ছে। এই যে পড়াগুলো পড়তে শুরু করলেন জেমস জয়েসের এই সায়েন্টিফিক ডায়ালগ, বিজ্ঞান মনস্কতা ধীরে ধীরে বাড়তে শুরু করল। এটাই ছিল তার বিজ্ঞান মনস্কতা বাড়ার প্রথম মানে কি বলে ইয়ে বই আর কি। হ্যাঁ, উৎস, এটা উৎস। এরপর তো ও একটুখানি তো ইয়েও করতে হবে, ওকে শুধু তো পড়াশোনা করলেই তো হবে না, খেতেও তো হবে। বাবা নেই, মা আছে, স্ত্রী আছে, এদের খেতেও তো হবে। ফলে কিছু লিখতে শুরু করেছিলেন, তো পরে লিখতে শুরু করার জন্য ওই কি বলে গুণটা ছিল বলে তিনি সহজেই আমাদের ইয়ে কি বলে ঈশ্বর গুপ্তর যে পত্রিকা সংবাদ প্রভাকর, তাতে একটা ছোট্ট চাকরি পেয়ে গেলেন, লেখা টেখার চাকরি। এই পত্রিকাটা তাকে খানিকটা
করে, কারণ শিখেছিলেন সাংবাদিকতাটা। ঈশ্বর গুপ্তর কাছে শেখার সুযোগটা হলো বলে হাতের লেখাটাও কিন্তু ধীরে ধীরে কি বলে, তার লেখার গুণ, কোয়ালিটিটা ধীরে ধীরে উন্নত হতে লাগলো। এই জন্য তিনি একেও খুব করতেন, কি বলে, সংবাদ প্রভাকরের যিনি এডিটর ছিলেন ঈশ্বর গুপ্ত, তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তিনি। এ নিয়ে অনেক গল্প রয়েছে, সেই গল্প আমি যাচ্ছি না। কিন্তু এরপরও তার মনে হয়েছে যে না, আমাকে নিজেকে যদি আমরা নিজেরা যদি একখানা পত্রিকা বার করতে পারি, ওটা ওনার কথা অনুযায়ী আমাকে চলতে হয়, অর্থাৎ ঈশ্বর গুপ্ত যা বলছেন আমাকে সেইভাবে মেনে আমাকে লিখতে হয়। তো আমি লিখছি। আমি শেখার সময় কোনো জিনিসকেই তিনি অবহেলা করেননি। উনি অনেক সিনিয়র, 1812 সালে জন্ম কি বলে আমাদের ঈশ্বর গুপ্তের, অনেক সিনিয়র। হ্যাঁ, অনেক সিনিয়র, 8 বছরের সিনিয়র। ওনার কাছে তো শেখার আছে। সাংবাদিকতা কি এখনো আমরা জানি, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর, এ তো আমরা জানি। অত্যন্ত শিরোমণি তিনি ছিলেন সাংবাদিকতার জগতে। তো তিনি ঠিক করলেন অক্ষয় কুমার দত্ত যে নিজে একটা পত্রিকা বার করে। এই পত্রিকার নামও হলো বিদ্যা দর্শন। সঙ্গে আরেক ভদ্রলোককে নেওয়া হলো, প্রসন্ন কুমার ঘোষ নামে এক ভদ্রলোককে নেওয়া হলো। দুজনে মিলে বিদ্যা দর্শন প্রকাশ করালো। এই শুরু হলো তার বিজ্ঞানের লেখা, বিদ্যা দর্শনে। এবং বিজ্ঞানের লেখা কেমন হতে পারে, কিভাবে হতে পারে, রাইট কোথায়, হ্যাঁ রাইট, এটা বিদ্যা দর্শন। হ্যাঁ, এই হচ্ছে বিদ্যা দর্শন। এটা বোধহয় বিদ্যা দর্শনের প্রথম ইস্যুটা, এটা ফার্স্ট ইস্যু। ঠিক ঠিক 1842 সালে এই বেরোলো। এটা বেশি দিন চলেনি, বা 5-6 মাস চলেছিল, কতগুলো সংখ্যা বেরিয়েছিল। কিন্তু এই পত্রিকাটা ওকে তৈরি করে দিয়েছিল বিজ্ঞান লেখা কিভাবে লিখতে হয়, বিজ্ঞানের টেক্সট কিভাবে লিখতে হয়, নিজে তৈরি করে। চলেনি, কিন্তু না চলতে চলতেই হঠাৎ দেখা হয়ে গেল দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, এবং সেটাও কিন্তু দেখা করে দিয়েছিল ওই ঈশ্বর গুপ্ত। এই ছেলেটাকে দেখুন দেবেন বাবু, এই ছেলেটাকে দেখুন, অত্যন্ত সুন্দর লিখছে, আমার পত্রিকায় দারুণ লিখছে, এবং বিজ্ঞান টিজ্ঞান এসেও দারুণ লিখছে, নিজের পত্রিকা বার করেছে, সেটাও ভালো লিখেছে, দেখুন এটাকে। তখন দেবেন্দ্রনাথ ঠাকুর তোর বয়সে বড় ছিল, 3 বছরের বড় ছিল অক্ষয় কুমারের চেয়ে। 17 সালের জন্ম, 1800। তো উনি বলেন ঠিক আছে, ওকে ওকে দিয়ে দাও। তো ওই তত্ত্ববোধিনী সবার সভ্য হলেন। তত্ত্ববোধিনী সবার সভ্য হওয়ার পরেই তাকেই দেয়া হলো দায়িত্ব। তো 1840 সালে তত্ত্ববোধিনী, হ্যাঁ 1840, মানে 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভার মেম্বার হলেন। প্রথম যে ব্রাহ্মজে যারা যারা হলেন তাদের দলেই ছিলেন, তাদের মধ্যেই ছিলেন। হ্যাঁ, তাদের মধ্যে ছিলেন, ঠিক। হ্যাঁ, দীক্ষা নিলেন। 1840 সালে পরের বছরে তত্ত্ববোধিনী একটা পাঠশালা হলো। দেবেন ঠাকুর, হ্যাঁ, এইখানটা এটা করে খুব ভালো কাজ করলেন একখানা, যে তত্ত্ববোধিনী পাঠশালা একটা হলো, সেখানে নানান বিষয় পড়ানো হবে। এবং সেখানে দায়িত্ব দিলেন আমাদের অক্ষয় কুমার দত্তকে ভূগোল পড়ানোর, ভূগোল পড়ানো আর ফিজিক্স পড়ানো, পদার্থ বিজ্ঞান পড়ানো। এই দায়িত্ব তিনি দায়িত্ব হিসেবে পালন করেছিলেন। তারপর তাকে ট্রান্সফার করে দিয়েছিল ওই বাঁশবেড়িয়াতে। ওখানে একটা করেছিল, ব্রাঞ্চ খুলেছিল তত্ত্ববোধিনী পাঠশালা। বললো, দেবেন ঠাকুর বলেছিল অক্ষয়বাবু আপনি যান, ওইখানে গিয়ে আপনি পড়ান, তাহলে ওখানকার ছেলেরাও অন্তত শিক্ষিত হবে। তো উনি বললেন আমি যাব না, আমি এই কলকাতা ছেড়ে যাব না, কারণ কলকাতা ছেড়ে গেলে ওই যে লাইব্রেরি, ওই রিসোর্স লাইব্রেরি, রাইট, ওই লাইব্রেরি, এটা ওটা, আমার পড়াশোনা জায়গা নষ্ট হয়ে যাবে, আমি যাব না। কিন্তু প্রথম দিন যখন উদ্বোধন হয়েছিল ওই বাঁশবেড়িয়া তত্ত্ববোধিনী পাঠশালা, প্রথম দিন একটা লেকচার দিয়েছিলেন। ওই লেকচারটা যুগান্তকারী লেকচার। সেই লেকচারে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। মানে আমি জানি না এটা স্বাদেশিকতা ওর মধ্যে কি করে জন্মালো, এইভাবেই জন্মেছে স্বাদেশিকতা। যে ইংরেজদের ইংরেজি পড়েও শিখছে, সেই ইংরেজদের কিন্তু গালি দিয়ে ওখানে একটা বক্তৃতা করেছিলেন তিনি। যাই হোক, সেটা স্বাদেশিকতা থেকেই এসেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেটা ছিল এক কুঁড়ি কোরক হিসেবে, আর কি একদম কুঁড়ি হিসেবে, ফুলের মতো ফুটে উঠেছে বলবো না আমরা, কুঁড়ি হিসেবে, কিন্তু তার মানসিকতাটা বোঝা যায় তাতে, দেশের প্রতি। তারপরে এলো 1841 সালে ওর ভূগোল, তারপরে 1843 সালে তৈরি হলো, রাইট, এটা কি দেখাচ্ছে
এই যে এর ভূগোল, ভূগোল রাইট, এর ভূগোল, এইটা হচ্ছে ভূগোল, এটা ফার্স্ট ইস্যু, এটা 1841 যে ছবিটা সায়ন দেখাচ্ছে ভূগোল, এইটা হচ্ছে ফার্স্ট ইস্যু। তো এরপরে তিনি ঢুকলেন তত্ত্ববোধিনী পত্রিকায় 1843, ওই বছরই তৈরি হলো তত্ত্ববোধিনী পত্রিকা। আর অক্ষয় কুমার তো দারুণ নিয়েছিল, নলেজ ছিল, তার আগে সংবাদ প্রভাকর ও লিখেছে, সাংবাদিকতা করেছে, তারপরে বিদ্যা দর্শনে করেছে, দারুণ নলেজ ছিল। কিন্তু সহজ হয়নি ব্যাপারটা, তত্ত্ববোধিনী পত্রিকার এডিটর হয়েছিলেন তিনি, ব্যাপারটা কিন্তু সহজে হয়নি। এর কারণ হচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে পাশ করলে তবে এডিটর করা হবে। তো সেখানে উনি পরীক্ষা দিয়ে পাশ করলেন, মানে যেমন হয় আর কি, সাংবাদিক তাকে চাকরি দিচ্ছে একখানা ইয়েতে তত্ত্ববোধিনী পত্রিকার এডিটরশিপে, তো বাজিয়ে নেবে না। তো দেবেন্দ্রনাথ ঠাকুর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, যাদের নাম, যাদেরকে বলা হতো অধ্যক্ষ, তাদেরকে দিয়ে পরীক্ষা নিয়ে তিনি ওই তত্ত্ববোধিনী পত্রিকায় ঢুকলেন। ব্যাস, আর তাকে চুপ করে থাকতে হলো না। সে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে লাগলো যে অক্ষয় কুমার দত্ত এবারে এমন একটা প্ল্যাটফর্ম পেলেন লেখার জন্য, যেখানে তার সমস্ত মন প্রাণ দিয়ে যে সমস্ত বিজ্ঞানের কাজ কর্ম, ভাবনা চিন্তা, পড়াশোনা, শিক্ষা দীক্ষা সব তিনি উগরে দিতে লাগলেন দিনের পর দিন এই তত্ত্ববোধিনী পত্রিকায়। আমি একটা অ্যাস্ট্রোনমির কথা বলি, তার হঠাৎ মনে পড়ে গেল আমার। তিনি হয়তো পড়েছেন, আমার মনে হয় রাজা রামমোহন রায় প্রথম ব্যক্তি যিনি বাংলায় 3টে বিজ্ঞানের বই লিখেছিলেন। বইগুলো একটাও পাওয়া যায় না এখন, আর কোথাও নেই, কোনো জায়গায় নেই, কিন্তু ওই বইপত্র পড়ে জানা যায় তিনি লিখেছিলেন। একটা ছিল অ্যাস্ট্রোনমি বই, খগোল, তার নাম ছিল খগোল, হ্যাঁ। আর একটা ছিল জাগ্রাহী, মানে ওটা ভূগোলের বই, জিওগ্রাফির কে অনুকরণ করে তিনি নাম দিয়েছিলেন জাগ্রাহী। সে বইটাও পাওয়া যায় না। আর একটা বই লিখেছিলেন তিনি জ্যামিতি, বিজ্ঞানের বই, এই বইটাও পাওয়া যায় না। তবে আমি গবেষণা করতে গিয়ে দেখেছিলাম যে ওই জ্যামিতি বইটা তৎকালীন যুগে স্কুলের পাঠ্য ছিল, তার মানে ওটা ছিল ছিল এটা বোঝা যায় আর কি। তো সেই খগোল, জাগ্রাহী এবং জ্যামিতি, এই 3টে বই আমার ধারণা অক্ষয় কুমার দত্ত পড়েছিলেন, সন্দেহ নেই পড়েছিলেন, কেননা তখনও তো রামমোহন রায় বেঁচে আছেন না। অক্ষয় কুমার দত্ত যখন জন্মাচ্ছেন, রামমোহন রায় তো মারা গেছেন 1833 সালে, ফলে 33-এ, হ্যাঁ 1833-এ, ফলে তিনি তখন 13 বছর বয়স, তার জ্ঞানগম্যী হয়ে গেছে, আর কলকাতায় চলে এসেছেন। ফলে কলকাতায় এসে রামমোহনের নামটাও শুনতে পাচ্ছেন তিনি বেশ কিছু জায়গায়, এবং রামমোহনই হয়ে গেলেন অক্ষয় কুমার দত্তের জীবনের ধ্রুবতারা। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই রবীন্দ্রনাথ যে লিখেছেন, একেবারে ওইটি হয়ে গেলেন একেবারে। আমি একটা ঘটনা বলছি, ওই সময় তার স্ত্রী, তিনি তখন তিনি দোতলার ঘরে শুয়ে, ওই দরবাহাটার বাড়িটায় অক্ষয় দত্ত তো শুয়ে আছেন। রাত্রিবেলা তার স্ত্রী, রাত্রি তখন 1টা কি 1:30 হবে, তার স্ত্রী উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে তার হাজব্যান্ড নেই, তার স্বামী বিছানাতে নেই। কোথায় ঘরে নেই, কোথায় গেল? আস্তে আস্তে এলেন, এসে দেখছেন চারিদিকে কোথাও নেই, ডাকেও নেই, কোথায় আছে দেখার জন্য চুপি চুপি কোথায় গেছে দেখার জন্য তিনি 1তলায় গেলেন, না দেখতে পেলেন না। ধীরে ধীরে 2তলাতে, কোথাও নেই। এবার 3তলায় গেলেন, 3তলা মানে ছাদ, ছাদে গিয়ে দেখছে যে ওই লোকটা, মানে অক্ষয় কুমার দত্ত, একটা টেলিস্কোপ লাগিয়ে আকাশের জ্যোতিষ ওখানে তাকিয়ে। তো ধীরে ধীরে একটু একটু করে এগিয়েছে, এগিয়ে গিয়ে বলছে যে স্ত্রী বলছেন, এমন লোক কে দেখেছে, আমি কোট করছি, এমন লোক কে দেখেছে যে 2 প্রহর 2.5 প্রহর রাত্রিকালে স্ত্রীর শয্যা ছেড়ে আকাশের দিকে চক্ষু স্থির করে থাকে? এ তো সামান্য বিড়ম্বনা নয়,
এইগুলোর কথা তাকায়নি তার স্ত্রীর দিকে অক্ষয় কুমার দত্ত, না তাকিয়ে ও কিন্তু তখন ওই আইপিসে চোখ আছে ওই টেলিস্কোপে, স্ত্রীর দিকে না তাকিয়ে তখন বলছে, অক্ষয় কুমার বলছে, এমন লোকের স্ত্রী এইরূপ কথা বলে ইহা আরো বিড়ম্বনা বলে। তো এইগুলো সব মানে ছোট ছোট ঘটনা অক্ষয় কুমার দত্তর অপূর্ব একেবারে। উনি যে রসিক ছিলেন সেটা ওনার কিছু চিঠিপত্রে পাওয়া যায়, মানে অত্যন্ত মানে দারুণ সুন্দর। একজনকে চিঠি লিখছেন যে এরকম ঝড় আমাদের এখান থেকে ছেড়ে ওইদিকে পালিয়েছে, তো আশা করা যায় আপনাদের আহত করবে না, মানে আমাদের আহত করেনি, আপনাদেরও আহত করবে না আর কি। মজাদার চিঠি, খুব সুন্দর চিঠি লেখে, খুব সুন্দর সুন্দর চিঠি লিখতেন, মানে ওনার রসিক মানে রসবোধটা খুব ছিল আর কি। তত্ত্ববোধিনী পত্রিকা তো প্রায় 700 গ্রাহক হয়ে গেল, বিরাট ব্যাপার, একটা বিশাল উচ্চতায় চলে গেল, এবং দেবেন্দ্রনাথের সঙ্গে ওনার টাসেল শুরু হলো। দেবেন্দ্রনাথ তো চাইছেন যে ব্রাহ্ম ধর্ম নিয়ে লেখালেখি হোক, উনি চাইছেন যে না, বিজ্ঞান নিয়ে লেখালেখি বেশি হোক। 700 গ্রাহক তখন ওই বইটা বেরিয়েছে, ওই কি বলে দেবেন্দ্রনাথের ওই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটা বইতে আমার রয়েছে, সেটা দেখছি আমি, এটা যদি আমি বার করতে পারি, যে তখন অক্ষয় কুমার দত্ত ধারাবাহিকভাবে তত্ত্ববোধিনী পত্রিকায় লিখছেন যে বাহ্য বস্তুর সঙ্গে মানব মনের সম্বন্ধ বিচার, এই বইটা তখন লিখছেন তিনি, মানে এটা ধারাবাহিকভাবে লিখছেন, পরে বই হলো, হ্যাঁ বই হলো পরে, তো কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকাতে লিখছেন এটা আছে না, রাইট, এই যে বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, রাইট, এটা দুটো, হ্যাঁ এটাও দুটো খণ্ড। তো যাই হোক তিনি লিখছেন এইটা, খুব ভালো হচ্ছে, সায়নকে ধন্যবাদ, ও দেখাচ্ছে এগুলো সঙ্গে সঙ্গে, খুব জরুরি ছিল। তো এইটা লেখার পরে বিরক্ত বোধ করছেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো মালিক তত্ত্ববোধিনী পত্রিকার মালিক, এদের কিছু মাইনে দিচ্ছে, পয়সা দিচ্ছে অক্ষয় কুমার দত্তকে, একে তাকে, আর সে লিখছে এইসব, পছন্দ হচ্ছে না, কারণ এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, ওই জন্য পছন্দ হচ্ছে না, এখনো পছন্দ হচ্ছে না ওই জন্য। তো একদিন তো এরকম বলেই এখানে আমি একটু আপনাকে থামাচ্ছি, ইন্টারাপ্ট করছি। দেবেন্দ্রনাথ তো একটা কমিটিও করে দিয়েছিলেন, যে ওই লেখা মানে কমেন্ট করার জন্য একটা কমিটিও ছিল, তো সেই জন্য দেবেন্দ্রনাথ নিজে কোনো লেখা কাটতেও পাচ্ছেন না, তো ওই কমিটি তো রেকমেন্ডেড হয়ে আসছে, দেবেন্দ্রনাথ এটা একটা মানে ফাঁদে পড়ে গেছেন বলা যায়। তিনি একটা কমিটি করে দিয়েছিলেন যে কমিটি রেকমেন্ড করবে কোন লেখা চাপা হবে, তো সেই জন্য আমার তো মনে হয় যে উনি নিজেও মানে ধন্দে পড়ে গেলেন যে আমার সময় নেই, মানে অসহায় ছিলেন দেবেন্দ্রনাথ, কমিটি তো পাস করে দিচ্ছে সব লেখা। দেবেন্দ্রনাথ কি অসহায় হয়েছিলেন, কেননা তিনি পারতেন না, ওই কমিটিতে কিন্তু আবার বিদ্যাসাগর ছিলেন, ওই কমিটিতে ছিলেন আর কি। যাই হোক, তিনি ওই রকম বলেছিলেন একদল লোকের সামনে, দেবেন্দ্রনাথ, আমি কোট করছি, ওই বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার ওটা পড়ে, আমি কোথায় আর তিনি কোথায়, আমি খুঁজিতেছি ঈশ্বরের সহিত আমার কি সম্পর্ক, আর তিনি খুঁজিতেছেন বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির কি সম্বন্ধ, আকাশ পাতাল তফাৎ। তো দেবেন্দ্রনাথের সঙ্গে কিন্তু ওকে তাড়িয়েও দিতে পারছে না, কারণ পত্রিকার ওই আপনি যেটা বললেন যে পত্রিকার অধ্যক্ষরা রয়েছে, তারা ঠিক করতো কোন লেখা যাবে কোন লেখা যাবে না, তো এ তো আমরা দেখেছি। তবে এটাও ঠিক, তারপরেই দেবেন্দ্রনাথ বলেছিলেন, সেটা আমি কোট করছি, আমি তাহার ন্যায় লোককে পাইয়া তত্ত্ববোধিনী পত্রিকার আশানুরূপ উন্নতি করতে পেরেছি, মানে করিতে পারিয়াছি, এটাও তিনি বলেছেন। তাহলে বুঝতে হবে যে দেবেন্দ্রনাথ হ্যাঁ সত্যটাও বলেছেন। তারপর আমরা কত দেখেছি অক্ষয় কুমার দত্ত যে সমস্ত ইংরেজি পরিভাষা তাকে বাংলায় করেছেন, বাংলা করেছেন, আজও এমন বাংলা করেছেন অনেকগুলো, আপনারা জানেন সেগুলো, বেশ কিছু বাংলা আজও চলছে, ওটা অক্ষয় কুমার দত্ত তৈরি করা, ইন্টেস্টাইন অন্ত্র, তো অক্ষয় কুমার দত্ত তৈরি করা, এরকম আর কি। তো এইরকম অনেক তিনি তৈরি করেছেন পরিভাষা, যেগুলো আজও কিন্তু
বাংলায় যে সমস্ত পাকস্থলী, বিজ্ঞান বই লেখা হয়, স্টোমাচ, হ্যাঁ কি জানো, হ্যাঁ পাকস্থলী, কি গো, হ্যাঁ পাকস্থলী, পাকস্থলী, স্টোমাচ। পাকস্থলী, স্টমাক, পাকস্থলী, ঠিক ঠিক ঠিক, এইরকম বিশেষ আরো করে অনেক আছে। চারুপাঠে তো ভর্তি, মানে এই ধরনের লেখা এই চারুপাঠে ধরনের ভর্তি, একদম বিষয়ে চারুপাঠ হ্যাঁ, প্রথম ভাগটাতে। আচ্ছা, এই জন্যই তাকে চারুপাঠের গদ্য কথা সাহিত্যের যখন এলো হুম, তখন বলতে হবে ওই ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। ব্রহ্মাণ্ড কি কোশ্মিন কালে এইরকম একটা বলা যায়, একটা ইউনিভার্সকে নিয়ে লেখা যায়, ওর আগে কেউ 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 শোনেনি, কেউ দেখেনি কোনো লেখা, কোনো বই। ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড, প্রকাণ্ড। এটা কিন্তু কোথা থেকে টোকা নয়, এটা হুম, তিনি না, নিজের এটা মতো করে নিজের লিখেছেন। হুম, খালি বিজ্ঞানটা শিখেছেন তাদের কাছ থেকে, এটা ঠিক হুম, কথা, কিন্তু শিখে তারপর তিনি তার মতো করে তার অবজারভেশন, তার মনস্কতা, এই সবটাকে তিনি প্রয়োগ করে তবে তিনি এইগুলো লিখতে পেরেছেন। চারুপাঠেই রয়েছে ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড কি ব্যাপার। প্রকাণ্ড। তো এইগুলোই আর আচ্ছা বলতে হবে তার। সম্ভবত চারুপাঠ প্রকাশিত হলো কবে প্রথম? চারুপাঠ প্রকাশিত হয়েছিল তো পরে অনেক, চারুপাঠ প্রকাশিত হয়েছিল সম্ভবত 1850 দশকে বা 60 দশকে কোনো একটা সময়, 55-56 এরকম সময়টা হবে। ওই আর রকম তারপর একটা নর্মাল স্কুলে উনি তো কিছুদিন শিক্ষকতা করেছিলেন আবার, নমাজ করে তাকে বিদ্যাসাগর মশাই নিয়ে গেছিলেন, বিদ্যাসাগর মশাই রেকমেন্ড নিয়ে গেছেন, করে, হ্যাঁ নিয়ে গেছিলেন। চারুপাঠ 1853, 1853, 1800 ওই সরি 50 দশকেই, হ্যাঁ প্রথম ভাগ 50, 1853, দ্বিতীয় প্রথম ভাগ ভাগ, 54, তৃতীয় হ্যাঁ, ভাগ হ্যাঁ 59। হ্যাঁ, কিন্তু ওই 59, প্রথম রাইট। আর সম্ভবত এই যে চারুপাঠের প্রথম আর দ্বিতীয় ভাগ, এই দুটো ভাগই তো স্কুল পাঠ্য ছিল দীর্ঘদিন, বহুকাল অনেকদিন, পর্যন্ত, বহুকাল। হ্যাঁ ঠিক। আমরাও কিন্তু স্কুলে আমাদের এক্সট্রা পড়া, মানে অতিরিক্ত ইয়ে বই হিসেবে আমাদের পড়ানো হয়েছিল চারুপাঠ, আচ্ছা আচ্ছা। তখন হ্যাঁ, আমাদের অতিরিক্ত হিসেবে, তখন আচ্ছা আমাদের আচ্ছা, সময় যে অতিরিক্ত বই থাকতো, অতিরিক্ত কবিতা গল্পের বইটই থাকতো, অতিরিক্ত বিজ্ঞানের বইটই থাকতো, মানে 100 অতিরিক্ত বছর ধরে শিল্পী চলেছে একটা বই, ভাবা যায় না, চলেছে। প্রায় 100 হ্যাঁ, বছর, ঠিক। 100 বছর ধরে বইটা চলছে চারুপাঠ। এবং 3টে খণ্ড, সত্যেন্দ্রনাথ দত্ত 3টে খণ্ড, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড হ্যাঁ থার্ড। রাইট। এবং এইখান থেকে উনি অনেক রোজগার করেছেন, এইখান থেকে বইটা বিক্রি করে, যেরকম বিদ্যাসাগর প্রচুর পয়সা রোজগার করেছেন, অক্ষয় কুমার দত্ত এই প্রচুর। চারুপাঠ বিক্রি করে যথেষ্ট ভালোই রোজগার করেছিলেন। তা ওনার তো মানে এই যে পয়সা খুব একটা অভাব ছিল, ভয়ঙ্কর। হ্যাঁ, থ্যাংক ইউ এই ফর চারুপাঠের ছবি সায়ন দেখাচ্ছে, হ্যাঁ, খুব খুব ধন্যবাদ ভালো, ওকে। এটা তৃতীয় ভাগ। চারুপাঠ, হুম, এই হচ্ছে অক্ষয় কুমার দত্তের লেখা চারুপাঠ। এ এ হুম, বই বয়স্ক থেকে শুরু করে আমরা 8 থেকে 80, হ্যাঁ হ্যাঁ, সমস্ত মানুষই এই বই পড়ে উপকৃত হবে, হুম, ভালো লাগবে, মজা পাবে, এবং তার সাথে সাথে বিজ্ঞান মনস্কতাও বাড়বে। এই বই হুম, পড়া উচিত, প্রত্যেকের উপরে পড়া উচিত। লেখাই আছে তো, এন্টারটেইনিং লেসনস ইন হ্যাঁ, সায়েন্স এন্ড important, লিটারেচার। হুম। রাইট রাইট রাইট, এইগুলো আচ্ছা, দরকার কিন্তু। আর একটা বই ছিল ওই বাষ্পীয় পথ, মানে আপনার যখন হ্যাঁ আপনাদের ট্রেন চালু হলো আর কি, হ্যাঁ, ঠিক বাষ্পীয় ঠিক সকট, ওদের ঠিক। ওদের ওই বইটার বিষয়ে একটু আলোচনা করুন, মানে রেলে হ্যাঁ কিভাবে ওটা চলতে হলো হবে। কি, 1854 সালে, হুম, 1854 সালে উনি এই প্রথম বাংলায় লেখা একটা ইয়ে, রেলের টাইম টেবিল লিখে হুম, ফেললেন তিনি। আজকে টাইম টেবিলের কনসেপ্ট ওই শুরু, হ্যাঁ, অক্ষয় কুমার দত্তকে দিয়ে শুরু। 1854 সালে এই বইটা বেরিয়েছিল, 22 পাতার বই এই বইটা। হুম, এটা চটির এই একটা পুস্তিকা। হ্যাঁ হুম, ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে রয়েছে এর হুম, খণ্ডটা, মানে এই বইটা রয়েছে ইংল্যান্ডে হুম, ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে, হুম, ও দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এইটা। এইটা হুম, হচ্ছে তার আখ্যানপত্র। এই যে হুম, এই বইটার নাম হচ্ছে বাষ্পীয় রথারোহী দিগের কি যেন, প্রতি উপদেশ, প্রতি প্রতি উপদেশ, উপদেশ। হ্যাঁ হুম, উপদেশ, এই বইটার নাম অক্ষয় কুমার দত্ত লিখলেন। এতে হুম, এটার 22টা পাতা রয়েছে, 22 পাতার বই আমার কাছে আছে। তাতে তিনি আহ, কখন ট্রেন ছাড়ছে, কখন ট্রেন আসছে, এবং ট্রেন ডিস্টেন্স কত, এখান থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স কত, বা এখান থেকে তার ইয়ে ভাড়া কত, এই সবই ওই বইতে ডিটেলসে লেখা রয়েছে ওইটুকুর হুম, মধ্যে। এই যে কনসেপ্ট, এটা মানুষকে উপকার করবার জন্য, যে মানুষের একদম। উপকার হবে, এই যে রেল কোম্পানি কিন্তু করেনি, এটা করলেন হুম, কিন্তু অক্ষয় কুমার দত্ত। হুম, হুম। এটাও তার একটা বড় ইয়ের অবদান। পরিচয়, মানে হুম, অনুসন্ধিৎসু মনের পরিচয়, অনুসন্ধিৎসু যে মন, মানুষের, ঠিক। হ্যাঁ মানুষের উপকার করবো আর কি। তো ঠিক কথা। এটাও এই আর কি রেয়ার বই, এটা খুবই রেয়ার বই, পাওয়া যায় না এখন আর খুব বেশি। তারপরে আর কি বলবো, উনি তো 1855 সাল পর্যন্ত
তত্ত্ববোধিনী পত্রিকায় পত্রিকার সম্পাদক ছিলেন। সম্পাদক ছিলেন, আর পাচ্ছিলেন না, কেন ওই বছরই তার মাথার যন্ত্রণা শুরু হলো। সেই 1800 মাইগ্রেন হোক যাই হোক কি হয়েছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি মাইগ্রেনই হয়েছিল, কিন্তু সেটা আর সারানো গেল না। তৎকালীন যুগের সমস্ত বাঘা বাঘা চিকিৎসকরা তাকে দেখেছেন, মেডিকেল কলেজের সমস্ত বাঘা বাঘা ইউরোপিয়ান চিকিৎসকরা তাকে দেখেছেন, কেউ সারাতে পারেনি। তাকে দেখেছেন ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, সুরেন ব্যানার্জির বাবা, তিনি ধন্বন্তরী নামে পরিচিত ছিলেন সেই যুগে। তো তিনি বিদ্যাসাগরের বন্ধু ছিলেন এবং অক্ষয় কুমার দত্তেরও বন্ধু ছিলেন। একই বয়সটা 1 বছরের বড় ছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তো তিনিও পারেননি কিছু উপকার করতে, সামান্য একটু রিলিফ দিতে পেরেছেন এই পর্যন্ত। এমনকি চন্দ্রকুমার দেও দেখেছেন, ভারতবর্ষের প্রথম এমডি তিনিও দেখেছেন, প্রথম এমডি ভারতবর্ষের, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি আর কি। তো তিনিও কিছু বিরাট কিছু উপকার করতে পারলেন না। ওই মাথার যন্ত্রণা, মাইগ্রেনই হোক যাই হোক, ওই মাথার যন্ত্রণা 1855 থেকে শুরু করে একেবারে মৃত্যু 1886 সাল পর্যন্ত, ওই নিয়েই তিনি মারা গেছেন। 27 মে 1886 মারা গেছেন, কিন্তু তখনও পর্যন্ত ওই মাইগ্রেনেই ভুগছেন, ভীষণ মাইগ্রেনে ভুগে যাচ্ছে। ওই যে উনি পারলেন না বলে উনি নিজে ছেড়ে দিলেন, ওই তত্ত্ববোধিনী পত্রিকা ছেড়ে দিলেন, আর পারলেন না। কিন্তু তার বিজ্ঞান সঙ্গে সঙ্গে গ্রাহক সংখ্যা কিন্তু নেমে গেল, 700 থেকে নেমে 200 হয়ে গেল, 700 থেকে নেমে 200 হয়ে গেল, 700 থেকে নেমে 200 চলে গেল। এবং ওই পত্রিকা ওই রকম মান বজায় রাখতে পারলো না। ঠিক ঠিক ঠিক। দেবেন্দ্রনাথ আক্ষেপ করেছিলেন সেই জন্য, যে আমরা অক্ষয়বাবুকে পেলাম না বলে আমার পত্রিকার মান আস্তে আস্তে কমে যাচ্ছে, এই কথা তিনি বলে আক্ষেপ করলেন খুব। এরপরে কিন্তু থামলো না, তা সত্ত্বেও মাথার যন্ত্রণা থামছে না। কিন্তু তারপরে ভারতবর্ষী উপাসক লেখাও থামছে না। ওই যে বললাম, তুমি তো ওটা তো 70-71 সালে প্রথম খণ্ডটা বেরোলো, আর দ্বিতীয় খণ্ডটা তো তখন তো চূড়ান্ত 82-83 সালে বোধহয় বেরোলো দ্বিতীয় খণ্ডটা, ভারতবর্ষী উপাসক সম্প্রদায়। মারাত্মক বই। মারাত্মক, মানে উপাসক সম্প্রদায়ের এইটা একটা মানে অবাক ব্যাপার যে এশিয়াটিক সোসাইটির জার্নাল গুলো সব উনি কিনতেন এবং নিজের কাছে রাখতেন, কারণ উপাসক সম্প্রদায় এমন একটা ছবি রয়েছে আমাদের আপনার জোনাথন ডানকান 1879 সাল নাগাদ আমার মনে পড়ছে, ওই পুরাণগিরি বলে একজন সন্ন্যাসীর আর কি ছবি এঁকেছিলেন, স্কেচ একটা এঁকেছিলেন, সেইটা অক্ষয় কুমার দত্তের বইতে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কি পরিমাণ পড়াশোনা করছেন। অর্থাৎ ওই এশিয়াটিক জার্নালটা তিনি মানে তার কালেকশনে রেখেছেন। তো তারপরে তো বলা আছে ওই হাওড়া বাড়িতে তার এশিয়াটিক জার্নাল সবকটা খণ্ড তার ছিল, মানে যখন মারা গেছেন সেদিন পর্যন্ত যত এশিয়াটিক সোসাইটি জার্নাল বেরিয়েছিল সব খণ্ড তিনি ওইখানে ছিল। এবার আপনি বলবেন গেল কোথায় ওগুলো হাওড়া থেকে, এই সব কটা খণ্ড আজকে আমরা খুব সমস্যা, খুব চিন্তার ব্যাপার। কারণ সত্যেন্দ্রনাথ দত্ত শোনা গেছিল যে কিছু ওনার সামগ্রী বঙ্গীয় সাহিত্য পরিষদে দিয়েছিলেন, এটা আমার জানা, যতটুকু জানি আমি, কিছু অংশ সত্যেন্দ্রনাথ দত্ত দিয়েছিলেন, কিন্তু বাকিটা কোথায় গেল। আর তারপর তো হাওড়াতে উনি বাড়ি করে এলেন, ওই মানে কষ্ট সহ্য করার নানা রকম সাংসারিক ঝামেলা টামেলা হলো, সেই সব কারণে উনি অশান্তি এইসব কারণে। ওনার কি স্ত্রী তার আগে মারা গেছেন? স্ত্রী আগে কোন সময় মারা গেছে? আগে মারা গেছেন, কিন্তু কোন টাইমে এটা বলা মুশকিল, কোন সময় মারা গেছেন আমি দেখতে পাইনি। ওই বাড়ি ছেড়ে তো উনি তারপর হাওড়াতে চলে এলেন আপনার বাড়ির কাছে সমুদ্রের গঙ্গার ধারে একটা 1 বিঘে জমি কিনে সেখানে একটা খুব বড় বাড়ি করলেন, খুব সুন্দর বাড়িটার নাম ছিল শোভনোদ্যান। তো শঙ্করদা, আপনি ওই বিজ্ঞান আলোচনাটা একটুখানি আরো একটু বলুন, তারপরে আমি বাড়িটা নিয়ে একটুখানি কিছু বলবো সামান্য। এটা হচ্ছে উনি, এটাও বলার দরকার যে উনি মাঝে মাঝে চলে যেতেন কলকাতা মেডিকেল কলেজে, গিয়ে ওই ছাত্রদের সঙ্গে গ্যালারিতে বসে টিচারদের লেকচার শুনতেন। মানে এতটাই তার ওই মানে কি বলে বিজ্ঞান জানার স্পৃহাটা, জ্ঞান স্পৃহা যাকে বলে, ঠিক বলেছেন, ছিলেন যে তিনি নিজেই চলে যাচ্ছেন ও মেডিকেল কলেজে গিয়ে শেখবার জন্য ছাত্রদের সঙ্গে বসে যাচ্ছেন, বসে তিনি শিখছেন।
এটা একটা খুব বড় ব্যাপার কিন্তু। আচ্ছা, তারপরে আর একটা আমি বলবো, ওটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একবার ওই তিনি কিছু হিন্দু হোস্টেলের কিছু ছেলে বললেন স্যারের সঙ্গে একটু দেখা করবো আমরা, স্যার এত সুন্দর বলেন, এত সুন্দর লেখেন, আমরা খুব উপকৃত হচ্ছি, অর্থাৎ বিজ্ঞানের কথা বলছি, বিজ্ঞান লেখায় উপকৃত হচ্ছি, স্যারের সঙ্গে একটু দেখা করবো, স্যারের বাড়ি যাবো। তো এইটা একজন আরেকজন অধ্যাপক একদিন এসে অক্ষয় কুমারকে বললেন যে অক্ষয়বাবু, আপনার সঙ্গে হিন্দু হোস্টেলের ছেলেরা সব দেখা করতে চাইছে, আসতে চাইছে। তো উনি বলেন যে ওরা কেন আসবে, আমিই যাই ওদের কাছে বলে অক্ষয় কুমার দত্ত তিনি চলে গেলেন ওই কলেজ স্ট্রিটে আমাদের হিন্দু হোস্টেলে। হোস্টেলে গিয়ে এসে বললেন যে এই কথা সে কথা হচ্ছে, কিভাবে পড়াশোনা করতে হবে, বিজ্ঞান সাধনা কিভাবে করতে হবে, কিভাবে এগোবে তোমরা, ভবিষ্যতে কোন কোন বিষয় তোমরা নেবে, তুমি কি নেবে, তুমি কি, এইসব আলোচনা হচ্ছিল। হতে হতে কেউ একজন প্রশ্ন করলেন যে স্যার, এই যে আমরা পরিশ্রম টরিশ্রম করে চাষিরা আমাদের শস্য উৎপাদন করে, এর সঙ্গে স্যার যদি একটুখানি প্রার্থনা টার্থনা করা যায় ভগবানের কাছে, তাহলে নিশ্চয়ই শস্য বেশি উৎপাদন হবে। বলুন আপনি এটুকু করলে, কেননা ভগবানকে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই অনেক বেশি শস্য উৎপাদন হবে, আমরা অনেক বেশি উপকৃত হব। তখন উনি বললেন যে দেখো বাবা, আমি তোমাদের এভাবে তো বোঝাতে পারছি না, তা আমি তোমাদের একটুখানি একটা বীজগণিতিক ফর্মুলা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। দেখো, বীজগণিতের ফর্মুলা, হ্যাঁ, পরিশ্রম ইজ ইকুয়াল টু শস্য, তোমরা মানছো? ওরা বললো হ্যাঁ স্যার, এ তো ঠিকই আছে, পরিশ্রম করলে শস্য পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে পরিশ্রম প্লাস প্রার্থনা ইজিক্যাল টু, বলে শস্য স্যার, শস্য। তাহলে পরিশ্রম ইজিক্যাল টু শস্য, আবার পরিশ্রম প্লাস প্রার্থনা সেটাও শস্য, তাহলে প্রার্থনার কি কত, প্রার্থনা ইজিক্যাল টু, বলে তাহলে শূন্য হয়ে যাচ্ছে তো স্যার। বলে হ্যাঁ, ওইটাই ঠিক, প্রার্থনার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই প্রার্থনা, পরিশ্রম করলেই তুমি ইয়ে পাবে, ফল পাবে, সুফল পাবে। তো এই ফর্মুলা বলে, তা পরের দিন দেখা হয়েছে, পরের দিন কয়েকদিন পরে রাস্তায় দেখা হয়েছে নীলকমল বাবুর সঙ্গে, তিনি ডাক্তার, মেডিকেল কলেজের ডাক্তার নীলকমল মুখার্জি। তো তার সঙ্গে দেখা হয়েছে, আরে অক্ষয় বাবু, আপনি কি একটা বীজগাণিতিক ফর্মুলা লাগিয়ে দিয়েছেন, সারা কলকাতায় ছাত্ররা ওই নিয়ে রাস্তাঘাটে আলোচনা করছে। বলছে এছাড়া উপায় ছিল না ওদের বোঝানোর। তো এই হচ্ছে। আপনাকে আমি অনুরোধ করবো, একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে চারুপাঠের কন্টেন্ট নিয়ে যদি আপনি কিছু বলেন। কোনটা? চারুপাঠের মধ্যে, চারুপাঠের কন্টেন্ট মানে চারুপাঠের মধ্যে কি কি থাকতো? ওই যে চারুপাঠের মধ্যে ডিটেলস এখন বলার নেই, প্রচুর। যদি একটু বলেন সংক্ষেপে। আমি বঞ্চ আপনাদের বলি আরেকটা জায়গা, খুব মজার জায়গা, সেটা হচ্ছে যে শিশু শিক্ষা। হ্যাঁ, শিশু শিক্ষা মদন মোহন তর্কালঙ্কার এর লেখা। পাখি সব করে রব রাতি বহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। হ্যাঁ, এই তো কবিতাটা, আরো আছে, অনেক আছে, বলছি। তো একদিন ওই যে আমাদের অক্ষয় কুমার দত্তের যিনি জীবনীকার, ওই মহেন্দ্রনাথ বাবু, মহেন্দ্রনাথ রায়, তিনি তো ওর কাছে শুনে শুনে তো লিখছেন জীবনীটা, জীবিতকালই তো লিখছিলেন তিনি। তো একদিন বলছে অক্ষয়বাবু, মদন মোহন তর্কালঙ্কারের এই কবিতাটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়, আর অভিভাবক অভিভাবিকা এরা অত্যন্ত ভালোবাসে এই কবিতা। কোন কবিতার কথা বলছো তুমি? ওই যে পাখি সব করে রব রাতি বহাইলো, এই কিন্তু বিদ্যাসাগরের আগেও ছাপা হয়েছে, 1848-49 ছাপা হয়েছে। বিদ্যাসাগর তখন বর্ণপরিচয় বেরোয়নি। শিশু শিক্ষা বলে, ওই পাখি সব করে রব, ওই মদন বাবু লিখেছেন তো, মদন মোহন তর্কালঙ্কার, এটা সিনিয়র, মদন মোহন তর্কালঙ্কার ও দিচ্ছে, অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগর হচ্ছে। তো বলো ওই লিখেছে না, আরে ওটা তো ভুলে ভরা। ভুলে ভরা মানে, আরে ও তো নেচারকে ডিফাই করেছে, মানে এই যে প্রকৃতি বিজ্ঞানটাইও জানে না, সমস্ত অস্বীকার করেছে প্রকৃতি বিজ্ঞানকে। তো বিজ্ঞানকে অস্বীকার করেছে, এটা কি করে আমি বলবো ভালো? তাই নাকি? তাই ভেবে দেখিনি আমরা। বলে ভেবে দেখেননি? তা আমি বলে দিচ্ছি, শোনো।
একটা দুটো বলছি আর কি। আপনি তুমি বলো কবিতার প্রথম দুটো লাইন বলো, আমি বলে দিচ্ছি। বলে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এখানে কি আছে বলুন, অক্ষয়বাবু বলুন। বলে ভুল, পাখি সব করে রব রাতি পোহাইলো, পাখিরা কলরব করবে, ঠিক আছে, রব করলো, ঠিক আছে। তারপরের লাইনটা তো ভুল আছে, কাননে কুসুম কলি সকলই ফুটিল, মানে এবারে বাগানে সমস্ত ফুল ফুটতে শুরু করলো। ফুটে উঠল। আরে ও জানে, মদন মোহন জানে যে সব ফুল সকালে ফোটে না, বহু ফুল আছে সন্ধ্যাবেলায় ফোটে, বিকেলে ফোটে, গভীর রাতে অনেক ফুল আছে সেগুলো ফুটে ওঠে, ওসব জানে ও। তা ও কেন সকলেই লিখলো? বাচ্চা বাচ্চা ছেলেদের মাথা খাচ্ছে তো, ও তো বিজ্ঞানটাকে অস্বীকার করছে। নেচারে ওরম ঘটে না, নেচারে সকালে ফুল বলেও বিস্তারিত লিখে দিল, এই ফুল সকালে ফোটে, ওই ফুল বিকেলে ফোটে, ওই ফুল রাত্রে ফোটে, বলে ডিটেলসে অক্ষয় কুমার দত্ত লিখে শিখিয়ে দিল। তারপরের লাইনটা আছে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। রাখাল হ্যাঁ হ্যাঁ, ও পুরোটাই করেছে, আমি আর একটু বলছি। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, এবার শিশুগণ নিজ নিজ পাঠে মন দিচ্ছে। তো বলছে রাখাল গরুর পাল মাঠে নিয়ে যাবে কেন সঙ্গে সঙ্গে? আগে ভালো করে ওকে দেখতে, মদন মোহন তখন অবশ্য মারা গেছে, কিছু করার নেই, মদন 1858-এ মারা গেছেন, তো 1858-এ মারা গেছে। ফলে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, আরে রাখাল আগে সঙ্গে সঙ্গে গরু নিয়ে মাঠে যায় না, আগে দুধ দোয় তারপরে মাঠে নিয়ে যায়। তো ওটা কথা লেখা আছে ওর। ও যাক, একদিন কি দেখলি তো বুঝতে পারতো যে আগে দুধটা দোয় সবাই, তারপরে মাঠে নিয়ে যায় চড়াতে। এরকম প্রত্যেকটা লাইন অনেক বেলায় যায়। হ্যাঁ ঠিক, অনেক বেলায় যায়, রাইট, অনেক বেলায় যায়, সেই আর কি। তবে একটা কথা বলারও আছে, বলুন, যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে নিয়ে একটা বড় জীবনী লিখে ফেলেছে, রামমোহনকে নিয়ে বিশাল জীবনী লিখেছে, অক্ষয় কুমার দত্তকে নিয়ে কি লিখেছেন এইটা কিন্তু ভাবতে হবে। আমি বলবো এইটা কিন্তু গবেষণার জায়গা আছে। আমি আমি শ্রোতাদের উদ্দেশ্যেই বলছি, এইটা গবেষণার জায়গা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্তকে নিয়ে কি বললেন বা কি ভাবলেন বা কোথায় কি উল্লেখ করেছেন, আমি আপনাদের বলছি কোথাও কিছু উল্লেখ করেননি, এক্সেপ্টিং একটা জায়গায়, সেখানে 3টে লাইন তিনি লিখেছেন, 3টে লাইন তিনি লিখেছেন, কিছু বলেছেন কিনা আমরা জানি না, 3টে লাইন লিখেছেন। সেটা অনেক পরে, 1931 সালে, মারা যাওয়ার কত বছর পরে বুঝিয়ে দেখুন অক্ষয় কুমার। হ্যাঁ, 1931 সালে তিনি বিচিত্রা পত্রিকার পৌষ সংখ্যাটায় তিনি কি লিখেছেন আমি বলছি, ওই 3টে লাইন তিনি লিখেছেন। এবার শুনুন কি বলছে, 3টে লাইন মাত্র। আমাদের বাল্যকালে আমরা একটি নূতন যুগের অবতারণা দেখেছি, প্রাচীন পাণ্ডিত্যের সঙ্গে ইউরোপীয় বিচার পদ্ধতির সম্মিলনে এই যুগের আবির্ভাব। অক্ষয় কুমার দত্তের মধ্যে তার প্রথম সূত্রপাত দেখা দিয়েছিল। আমার মনে হয় অনেক কথাই বলা হয়ে গেছে, এই 3টে লাইনেই কিন্তু রবীন্দ্রনাথ ফাটিয়ে দিয়েছে একদম। আমি বলবো অনেক কথা বলা হয়ে গেছে, যে অক্ষয় কুমার দত্তের মধ্যেই তার সূত্রপাত ঘটেছিল ওই ইউরোপিয়ান সভ্যতার কি বলে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে অক্ষয় কুমার দত্ত তো 1886 সালে মারা গেছেন। অবশ্যই এটা ঠিক কথা যে এই আপনার এই মাইগ্রেন শারীরিক সমস্যার কারণে উনি খুব একটা বেশি দূর যেতে পারতেন না, সেটা একটা ঘটনা। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয়নি এমন তো হতে পারে না কখনো, এবং রবীন্দ্রনাথের সঙ্গে মোলাকাত হয়নি তাও হয়নি, হতে পারে না, তাই না? তো এটা একটা আমার মনে হয় শঙ্করদা, আমার ব্যক্তিগত যেটা মত আর কি, যেটা মনে হয় যে অক্ষয় কুমার দত্ত শেষ জীবনে ব্রাহ্ম ধর্ম থেকে অনেকটা সরে গেছিলেন, উনি প্রকৃতিবাদী হয়ে গেছিলেন। সেইটা একটা কারণ হতে পারে, রবীন্দ্রনাথের সঙ্গে যেরকম ভাবে আমরা যেরকম খুব গাঢ় সম্পর্ক একটা ছিল, এটা বোঝাই যায় পরিষ্কার যে বিবেকানন্দ
লোকনাথ কিন্তু বিবেকানন্দকে নিয়ে একটা কথাও বলেননি। উনি যখন বিদেশ থেকে ফিরে এলেন এখানে, তখন পর্যন্ত রবীন্দ্রনাথ কিন্তু ওই ওনাকে যে সংবর্ধনা দেওয়া হলো সেই সভায় থাকা বা ইত্যাদি, হ্যাঁ, এই ব্রাহ্ম ব্যাপারটা মনে হয় কোনো একটা জায়গায় কাজ করছে। শেষের দিকে তো অক্ষয় কুমার দত্ত পুরোপুরি প্রকৃতিবাদী হয়ে গেছিলেন। জগদা, আমি কি তাহলে এবার বাড়ির ব্যাপারটা বলি? আমরা এবার একটু বলুন, এবার বলুন। 10টা পর্যন্ত নিশ্চয়ই চালাতে পারি আমরা। হ্যাঁ, তো বাড়িটা হচ্ছে যে উনি বালির কাছে, বালি থানার কাছাকাছি একটা জায়গায়। কোন সময় উনি চলে এলেন স্যার? কোন সময় চলে এলেন উনি? এটা মোটামুটি 1869-70 এরকম সময়টা হবে। কলকাতাতে বাড়িতে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিল খুব। তো উনি 1 বিঘে একটা জমি কিনলেন বালিতে, এবং সেখানে একটা বাড়ি তৈরি করলেন, দোতলা বাড়ি, খুব সুন্দর এই বাড়িটা। তো আমি ওই তোমার সত্যেন্দ্রনাথ দত্ত, ওনার নাতি, তিনি চারুপাঠের একটা ভূমিকা লিখেছিলেন, সেটা শঙ্করদাই আমাকে দিয়েছিলেন অনেক পরে আর কি। সত্যেন্দ্রনাথ দত্ত একেবারে সরাসরি ওনার নাতি, ডাইরেক্ট নাতি, মানে আমাদের ছন্দের জাদুকর যাকে বলা হয়। সেই সত্যেন্দ্রনাথ দত্ত ওনার একটা জীবন লিখেছেন, সেই জীবনটা দারুণ সুন্দর। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে ওই বাড়িটাকে সেকালে মিনি বোটানিক্যাল গার্ডেন বলা হতো, এবং ওনার একটা ঘোড়ার গাড়ি ছিল। সেই ঘোড়ার গাড়িটা করে উনি সকালবেলা ওই বাইরে বেরোতেন আর কি, মানে বেড়াতে বেরোতেন আর কি বাইরে। তো এত মাথা যন্ত্রণা যে ওই ঘোড়ার গাড়িতে চেপে তিনি একটুখানি এগোচ্ছেন আর থামতে হচ্ছে, যন্ত্রণা বেড়ে যাচ্ছে, তো আবার একটু করে এগোচ্ছেন আবার থামতে হচ্ছে। হ্যাঁ, এই বাড়িটার নাম ছিল শোভনোদ্যান। ঠিক এই ছবিটা আমি তুলেছিলাম, যে আমি নিজে বাড়িটা দেখতেও গেছিলাম, কিছুদিন আগেই গিয়েছিলাম, বেশি দিন নয়, বাড়িটা দেখতে। তো এটা হেরিটেজ কমিশন নিয়েছে। তা বাড়িটার ব্যাপারটা আগে বলি, বাড়িটায় আসবো। সেটা হচ্ছে বাড়িটার নাম ছিল শোভনোদ্যান। তো অক্ষয়চন্দ্র সরকার এই বাড়িটার যা একটা বিবরণ দিচ্ছেন, আর ওই আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন যে এটাকে সেকালে মিনি বোটানিক্যাল গার্ডেন বলা হতো। আর বাচ্চা ছেলেরা হাসাহাসি করতো, ওনার ওই ব্যাপারটা তো বুঝতে পারতো না যে এত প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। উনি ওই ঘোড়ার গাড়ি করে একটুখানি, ওই জন্যই বোধহয় কলকাতায় যাতায়াতটা ওনার খুব মুশকিল হতো আর কি। তো গাড়ি একটু করে এগোচ্ছে আর থেমে যাচ্ছে, এগোচ্ছে আর থেমে যাচ্ছে, ওই জন্য বাচ্চা ছেলেরা একটু হাসাহাসি করতো যে অক্ষয় কুমার দত্তের গাড়ি ওটা, অক্ষয় দত্তের ঘোড়ার গাড়ি, হ্যাঁ, যেটা এগোয় না, মানে খুব একটা এগোয় না আর কি, এগোতে পারে না। তো সেটা তো তার অবশ্যই তার স্বাস্থ্যের কারণ, তার প্রচন্ড মাথা শিরোপীড়া, কিন্তু তিনি থেমে থাকেনি। আচ্ছা, বাড়িটা এবারে কিরকম ছিল সেইটা একটা খুব বড় ব্যাপার, দেখার মতন জিনিস। অক্ষয়চন্দ্র সরকার লিখছেন ক্ষুদ্র একটি উদ্যান মধ্যে ক্ষুদ্র একটি দ্বিতল ভবন, অর্থাৎ ছোট এখানে মনে হয় না, কারণ বাড়িটার 1 বিঘে জায়গাটা বিশাল জায়গা, এবং আমি নিজে দেখে এসেছি যথেষ্ট বড় বাড়ি। যাই হোক, ক্ষুদ্র একটি উদ্যান মধ্যে ক্ষুদ্র একটি দ্বিতল ভবন, কিন্তু সে এক অদ্ভুত কোনো সহৃদয় ব্যক্তি সেই উদ্যানটি দেখিয়া বলেন এইখানে 4th ভাগ চারুপাঠ। বাস্তবিক চারুপাঠই বটে, নানাবিধ দেশি বিদেশি পার্বতীয় সাগর তটস্থ তরুলতা গুল্ম বল্লরী সেখানে বৈজ্ঞানিক পর্যায়ে পাশাপাশি কাছাকাছি রোপিত, অথচ কেমন এক অপূর্ব কবিত্বে শ্যামল সৌন্দর্যে সরল মাধুর্যে সমস্ত মণ্ডিত। আমি বলতে চাইছি যে ওনার বৈজ্ঞানিক ভাবনাটা সায়ন, যে গাছ পরপর লাগিয়ে গেলেই হয় না, একটা গ্যাপ দিতে হয় গাছের মধ্যে। এই যে কথাটা রোপিত, অর্থাৎ কোনো গাছকে কনফ্রন্টেশন আসবে না বা অসুবিধে তৈরি করবে না। আবার কোনো জায়গায় একটা খুব সুন্দর, মানে গুল্ম জাতীয় জিনিস উদ্ভিদ এমন লাগিয়েছেন, সেটা একটা খুব সুন্দর একটা সৌন্দর্য তৈরি করেছে। বাগানের মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, মরিচ, কর্পূর, হিঙ্গু, সাগু, কত একটা ক্ষুদ্র তরুকুঞ্জ, কোথাও পুষ্পসজ্জা, কোথাও পুষ্প বাটিকা। তার মানে আমার নেটওয়ার্কটা সমস্যা করছে। তিনি কতখানি গাছপ্রেমী ছিলেন এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার। ঠিক, হ্যাঁ, নেটওয়ার্ক ঠিক না, একটু মাঝে মাঝে প্রবলেম করছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যাটা কি শোনা যাচ্ছে নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেই উদ্ভিদের অক্ষর যোজনা করিয়া স্বভাবের একখানি মহাকাব্য রচি আছে, যেন কোনো মহাঘটক বিজ্ঞানের কবিতায় বিবাহ দিয়া স্বভাবের একটি নিভৃত বাসর ঘরে নবদম্পতিকে বসাইয়া দিয়াছে। এবার তার বাড়িতে কি ছিল, বাড়ির ভেতরটা, সেই বসিবার ঘরটা কি বলি 5ম ভাগ চারুপাঠ। যদি বাড়িটার আমাদের কি বলে বাইরেটা যে উদ্যান, সেটা যদি 4th ভাগ,
চতুর্থ ভাগ, বাড়ির যে উদ্যান মানে বাগানটা, বাড়ির যে বাইরে যে বাগানটা, হ্যাঁ রাইট, এইটা বাড়িটা, হ্যাঁ। তাহলে তার ঘরটা হচ্ছে পঞ্চম ভাগ। এইখানে রয়েছে এইখানে আমি একটা প্রবালপঞ্জ, বলতে পারি, প্রস্তরপুঞ্জ, ব্যবস্থা। হ্যাঁ বলুন, এখানে কি হলো? ওই শোভনোদ্যানকে হ্যাঁ যে চারুপাঠের চতুর্থ ভাগ বলা হয়েছিল, এইটা কিন্তু বলেছিলেন বিদ্যাসাগর মশাই। হ্যাঁ, বিদ্যাসাগর মশাই এই বাড়িতে এসেছিলেন, বাড়ির বাড়িতে এসে আচ্ছা এত মোহিত হয়ে গেছিলেন অক্ষয় কুমার দত্তকে ওইখানেই ফিরে যাওয়ার সময় বিদ্যাসাগর মশাই বলেছিলেন যে অক্ষয়বাবু আপনি যা করেছেন চারুপাঠের এটা চতুর্থ ভাগ বলা উচিত, চতুর্থ পাঠ, চতুর্থ পাঠ আর কি। এটা মানে এইভাবে বলেছেন। আর পঞ্চম পাঠ হচ্ছে তার ভেতরের বাড়িটা, ওই যে শঙ্খ ঘরটা মানে ভেতরে বসার ঘর, শঙ্খ, সম্বুক, প্রবালপঞ্জ, প্রস্তরপুঞ্জ, জীবকঙ্কাল, ধাতু নিঃস্রব বৈজ্ঞানিক ব্যবস্থা মতো চারদিকে সুসজ্জিত রয়েছে। বৈজ্ঞানিক ব্যবস্থা মতো মানে সবটাই কিন্তু মানে একটা শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো। তারপর কাদের ছবি রয়েছে? নিউটনের ছবি রয়েছে, হাক্সলির ছবি রয়েছে, ডারউইনের ছবি রয়েছে, মিলের ছবি রয়েছে, মহাত্মা রামমোহন রায় তার ছবি রয়েছে। এই সকল অদ্ভুত জিনিস যেন তারাই দেখছেন, একটা তার সঙ্গে বৈজ্ঞানিক মানচিত্র রয়েছে। অন্য কেউ হলে এইরকম যন্ত্রণায় মানে কি বলে আক্রান্ত হয়ে এরকম ভাবে বাড়িটা দত্ত বলি হয়তো পেরেছিলেন। তিনি দেখা যাচ্ছে যে মারা যাওয়ার আগেও একটা 150 টাকা দামের বই শিপ, খুব আশ্চর্য ব্যাপার, এটা খুবই আশ্চর্য ব্যাপার। কিন্তু ওনার শরীর তো সারলই না, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেলেন ধীরে ধীরে। এবার এই শেষের দিকে গিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওই শ্রীনাথ ঘোষের, যে যার কথা শঙ্করদা বলছিলেন, যে শ্রীনাথ ঘোষ যার লাইব্রেরিতে উনি যেতেন, তার জামাই ছিলেন শারদাচন্দ্র মিত্র, সে উকিল এবং পরে তিনি জজ হয়েছিলেন। তা সেই শারদাচরণ মিত্রকে উনি একটা উইল করলেন 1885 সালে, যে তুমি একটু দেখো আমার এই উইলটা তুমি মানে মুসাবিদা করে ঠিক করে দাও। ঠিক তো উকিলে মুহুরি ওই দলিলের ওপরে লিখেছিল যেমন হয় আর কি, শ্রী 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 হরি, এরকম একটা কথা, মানে আমাদের চিঠিপত্র তখনকার দিনে এটা থাকতো সব জায়গাতে। তো অক্ষয় কুমার দত্ত বলেছিলেন যে শারদাচরণ মিত্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা না লিখলে কি হয়? তা শারদাচরণ মিত্র বললেন যে না, এটার সঙ্গে উইলের কোনো সম্পর্ক নেই। তো না দিলেও চলে। তখন অক্ষয় কুমার দত্ত বললেন যে আচ্ছা ওইখানে না কোনো আপত্তি নেই, ওটা একটা মানে ইয়ে ব্যাপার। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ওই শ্রী শ্রী হরি, শ্রী হরি এটাকে না, এটাকে বদলে বিশ্ব বীজ করে গিয়ে একেবারে বিশুদ্ধ প্রকৃতিবাদী যাকে বলা হয় এবং বিশুদ্ধ বৈজ্ঞানিক চেতনা, ঠিক ঠিক যে এই তার বোধটা এমন জায়গায় গিয়ে পৌঁছে যে তিনি উইলে নেটওয়ার্কটা সমস্যা করছে, তিনি 36,000 টাকা রেখে গেলেন, তার বেশিরভাগটাই হ্যাঁ যাই হোক আমরা শেষ করে যাচ্ছি, শেষ পর্যায়ে আছি, একেবারে শেষ পর্যায়ে। তো তিনি ওই তার 36,000 টাকা রেখে গেলেন এবং তিনি বললেন যে তার শ্রাদ্ধে 500 টাকা খরচা হবে, মৃতদেহটা মিনিমাম 6 ঘন্টা রেখে দিতে হবে, এটা ছিল তার শর্ত। আর এটাও একটা আশ্চর্য ঘটনা যে এই যুগে আমরা দেখেছি মৃতদেহ 4 ঘন্টা আগে পোড়ানো যায় না, মানে সার্টিফিকেট দেওয়া যায় না, ডেথ সার্টিফিকেট দিতে গেলে মিনিমাম 4 ঘন্টা অপেক্ষা করতে হয়। অক্ষয় কুমার দত্ত 1886 সালে যখন সিম্পল পুরী আটকে মারা গেলেন 27শে মে, তার আগে তিনি লিখে দিয়ে গেলেন যে আমার ডেড বডি যেন 6 ঘন্টা রেখে দেওয়া হয়, তার আগে যেন পোড়ানো না হয়। অদ্ভুত ব্যাপার একটা। তার মানে এইখানেও তার একটা বিজ্ঞান চেতনার দান, যেটা শঙ্করদা বলছিলেন যে তিনি মেডিকেল কলেজে যেতেন, সমস্ত আলোচনা শুনতেন, তো তাই করা হয়েছিল। এবং আর যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তিনি মানে
অংশ হচ্ছে বিদ্যা আলোচনা, বিজ্ঞান আলোচনা, বিদ্যোৎসাহ বর্ধন, দরিদ্র দুঃখ। ঠিক, সেই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না, কোনটাকেও ভাবছেন, অর্থাৎ কি করে পুষ্টি আনা গেলেন 27 মে 1886 সালে রাত্রির বেলা, অনেক রাত্রিরে মারা গেলেন। ওই বাড়িতেই মারা গেছেন, বালির বাড়ি কার্য সম্পন্ন করলেন এবং বাবার এই ছবিটা আমি বলছিলাম, অবস্থা এই ছবিটা দেখি। বাড়িটা আমি গত বছর গিয়ে যা দেখেছি সেটা হচ্ছে যে বাড়ি এই বাড়িটা এটা স্যার বেশ কয়েক বছর আগের তোলা, ভাঙা অবস্থা। আমার ধারণা এটা 2006 বা 2007 এরকম সময় তোলা হয়েছিল। তো তখনও কিন্তু বেশ খানিকটা বাড়িটা ছবিটা দেখা যাচ্ছিল, ঠেকলা টেকলা দিয়ে কোন রকমে লাগানো হয়েছে ওপরে, ওই সার্সি ফার্সি গুলো, খড়খড়ি গুলো তখনও ঝুলছিল। ওহো গো, এইরকম বাড়িটা যদি আমাদের রিনোভেট করা যেত। পুরনো ছবি শঙ্করদা, এটা অনেক পুরনো ছবি। হ্যাঁ, এটা 2007 এরকম হবে, 2007 2007-8 ছবি হবে। তিনি দেব আমাকে এটা দিয়েছিলেন। তা আরো এরকম কয়েকটা ছবি আমার সঙ্গে আছে, আমি সায়নকে পাঠিয়েছি, এরকম আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া। তখনও বাড়িটার কন্ডিশন এইটা, আর একটা অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়া, এখান থেকে বোঝা যায় বাড়িটা কেমন ছিল। তো এখন যা অবস্থা দাঁড়িয়েছে সেটা খুবই শোচনীয় অবস্থা। চতুর্দিকে ভর্তি, আপনার জঙ্গল ভর্তি, আগাছা ভর্তি। বাড়িটার উত্তর দিক যদি বলি তাহলে সেখানে একটা কারখানা গজিয়েছে পাঁচিলের ধার বরাবর। বাড়ির যে মূল গেট সেখানে একটা মোটর সাইকেল সারানোর গ্যারেজ টাইপের হয়েছে, যেখান দিয়ে ঢোকা যাবে না ভেতরে। বাড়ির পেছন দিকে, অর্থাৎ যদি পূর্ব দিকে ধরি, যেদিকটায় গঙ্গা আছে, গঙ্গার তীরে তো বাড়িটা, তো পূর্ব দিকেও একটা কারখানা হয়ে গেছে। ওই পাঁচিলের পাঁচিল ভেঙে তো গা ঘেঁষে একটা কারখানা হয়েছে, ওইখান দিয়ে গেট দিয়ে তো ভেতরটা খানিকটা ঢোকা যায়, কিন্তু সাপখোপের ভয় আছে রীতিমতো। অলরেডি মানে বলা যেতে পারে যে এনক্রোচমেন্টের একটা টেন্ডেন্সি যেন সব জায়গাতে যেরকম হয় সেরকম একটা দেখা যায়। আর সবচেয়ে ভালো হচ্ছে পাশের একটা বাড়িতে একজন ভদ্রলোক খুব দয়াপরবশ হয়ে আমাকে উঠতে দিয়েছিলেন ওপরে, দোতলায় উঠে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো দুর্ভাগ্যের বিষয় আমি পেনড্রাইভে দেখাতে পারছি না। খুবই একেবারে ভগ্নদশা হয়ে গেছে বাড়িটা। কিন্তু ওই হেরিটেজ কমিশন থেকে 2010-11 সাল নাগাদ একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা বাড়ির ভেতরে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাইরেও দেওয়া আছে। এটা তো আরো এটা একটু পরের ছবি, কিন্তু এখন এই অবস্থাটা নেই, আরো খারাপ অবস্থা হয়ে গেছে। এই দিকটা পুরোটাই মানে যেখানটা আমরা দেখতে পাচ্ছি বাড়িটার অংশ, এটা পুরোটাই জঙ্গলে ভরে গেছে। বহু কষ্টে আমরা ভেতরে গিয়ে একটা ছবি তুলতে পেরেছিলাম, সেই ছবিটা দেখাতে পাচ্ছি না। বাড়িটা প্রায় ভেঙে পড়েছে, এবং এই যেহেতু বৃষ্টি হচ্ছে পরপর, যে কোনো বর্ষায় বাড়িটা যে কোনো দিন ভেঙে পড়ে। আমাদের কিন্তু উচিত যে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করা, কারণ এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটা বড় পার্ট। বিশেষ করে হাওড়ার ইতিহাসে তো বটেই, আমাদের দেশের ইতিহাসেও এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি। নিশ্চয়ই শঙ্করদা এটা আমার সঙ্গে একমত হবেন যে আমাদের দেশের ইতিহাসে নবজাগরণের যুগের একটা ঐতিহাসিক বাড়ি হিসেবে এটা স্বীকৃত হওয়া উচিত। এবং অবশ্যই আমাদের সকলের কাছে আবেদন থাকবে যে যাতে এটাকে অন্তত রক্ষা করা যায়। এই বাড়িটাকে একটু খরচা করলেই, এমন কিছু আহামরি খরচ হয় না, রেস্টোরেশনে যদি একটু ব্যবস্থা করে এখানে একটা অক্ষয় কুমার দত্তের মূর্তি বসিয়ে বা তার কিছু স্মৃতি সংগ্রহ করে একটা যদি মিউজিয়াম বা আর্কাইভ কিছু করা যায়, শালা করা যায়, তাহলে সেটা আমাদের হাওড়ার মানুষ যেমন উপকৃত হবেন, পাশাপাশি সকলেই উপকৃত হবেন। এইটা আমরা বাংলার তরফে চাই। এক্স্যাক্টলি, আমরা প্রশাসনের কাছে এই দাবিটা এই আলোচনা থেকে রাখছি। নিশ্চয়ই শঙ্করদা আমার সঙ্গে একমত হবেন যে এই বাড়িটা যেহেতু হেরিটেজ কমিশনের আন্ডারে আছে, কিন্তু আমরা তো দেখি যে সব বাড়ি সংস্কার করা সম্ভব হয় না। কিন্তু অক্ষয় কুমার দত্তের বাড়িটা অন্তত পক্ষে সংস্কার করে একটা সংগ্রহশালার ব্যবস্থা করা হোক। এখন খুবই দুরবস্থা বাড়িটার। এটুকুই বলার আমার। শঙ্করদা, ঠিকই বলেছেন, ধন্যবাদ। আমিও বলছি যে আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা এইসব বিষয় নিয়ে রয়েছেন, হেরিটেজ কমিশন হোক, এই যে কমিটি হোক, যাই হোক, তাদের কাছে আমরা কাতর স্বরে আবেদন জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। আমরা তিনজন এখানে আছি বটে, আসলে
আমাদের সকলের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে এই বালিতে গঙ্গার ধারে অবস্থিত অক্ষয় কুমার দত্তের এই বাড়িটাকে আপনারা বাঁচান। এমন কিছু খরচ হবে না, আপনারা বাঁচান। আমাদের হাত জোর করে আপনাদের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি, আপনারা বাঁচান। অন্তত 200 বছর পার হয়ে গেছে জন্মের অক্ষয় কুমার দত্তের, এই সুযোগে এই উপলক্ষে অন্তত আপনারা হাত দিন। এখানে যে সমস্ত এনক্রোচমেন্ট হয়েছে সেগুলোকে আপনারা সরিয়ে এটা অনেক কিছুই করেছে। আমি বাংলায় খুলনাতে দেখে এলাম, খুলনাতে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, যেখানে মৃণালিনী দেবীর বাড়ি, বাংলাদেশ সরকার পুরোটা অধিগ্রহণ করে নিয়েছে। খুব খারাপ অবস্থা ছিল, দখলদারিরা ছিলেন, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট পুরোটা নিয়ে কি বলে অধিগ্রহণ করে দারুণ সাজিয়েছে, বাগান টাগান করেছে, সে দারুণ একবারে। তা আমরা কেন পারবো না এখানে অক্ষয় কুমার দত্তের এই বাড়িটাকে, বাগানটাকে আমরা আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে দিতে পারবো না কেন? আমি সকলের পক্ষ থেকে আমি কিন্তু এই আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাখছি। আচ্ছা, সায়ন, আমাদের কাছে কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন সেরকম নেই, সকলেই খুব ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে যে এত সুন্দর আলোচনা করার জন্য, এবং সকলে শেয়ার করেছেন এবং সমৃদ্ধ আলোচনা হচ্ছে, এরকমই সবাই মতামত দিয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই যেটা প্রথমে বলছিলাম যে অক্ষয় কুমার দত্তকে নিয়ে আমাদের আলোচনা তো খুব বেশি হয় না, ফলে জানার জায়গাটাও খুব বেশি আমাদের মধ্যে নেই অনেকেরই। আমরা অনেকেই ওই একটুকু সামান্য বিষয় জানি অক্ষয় কুমার দত্ত, কিন্তু এই যে ডিটেলে আজকে আমরা আলোচনা করলাম এবং শঙ্করবাবু যেভাবে গল্পের ছলে মজা করে সুন্দর করে উনি আমাদেরকে অক্ষয় বাবুর যে সমস্ত কীর্তিগুলো, বিশেষ করে বিজ্ঞান ভাবনা, এবং তিনি কিভাবে বিজ্ঞান ভাবনা ভাবিত হলেন এবং কিভাবে তিনি তার অধ্যাবসায়কে এগিয়ে নিয়ে গেলেন, সেটাকে তিনি এত সুন্দর গল্পের ছলে বললেন। এবং বিশেষ করে তার পরবর্তী ক্ষেত্রে হাওড়ার প্রসঙ্গটি, সে তার এই যে বাড়িটা কিরকম ছিল, এটা সত্যি মানে আমরা পড়ছি যখন, তখন আমাদের চোখে একটা কল্পনা করছি যে কিরকম হতে পারে। আমরা মানে এখনকার বিভিন্ন যে সিনেমায় সমস্ত ল্যাব দেখি বা বিদেশি সিনেমায় দেখি যে চারিদিকে কঙ্কাল, চারিদিকে ম্যাপ, ছবি, নানা রকমের গাছপালা। আমি তো শুনেছি যে এখানে মানে কঙ্কাল থেকে শুরু করে বিভিন্ন সাপ প্রাণী, তাদেরও মৃতদেহ উনি অ্যানাটমি করতেন, মানে এরকম ব্যাপার ছিল সব ছিল। এই মানে ভাবলেই একটা কেমন লাগছে যে ঘরটা কিরকম হতে পারে। এখানে টেলিস্কোপ ছিল, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, প্রচুর ম্যাপ ছিল, প্রচুর বই ছিল, প্রচুর ছবি ছিল, জলপ্রপাতের ছবি, এমনকি ভ্রূণ অবস্থায় মায়ের পেটে বাচ্চার ছবি। ওই সময় আর ভাবাই যায় না। আমি তো যেখানে যেখানে লিখেছি অক্ষয় কুমার দত্তকে নিয়ে, সেখানে বলেছি যে বালির এই বাড়িটা বাগান সমেত, এটা হচ্ছে প্রথম সায়েন্স সিটির কনসেপ্ট। আজকে সব সায়েন্স সিটি হয়েছে বিভিন্ন জায়গায়, সেই সায়েন্স সিটির ফার্স্ট কনসেপ্ট এনেছেন অক্ষয় কুমার দত্ত। ওই বালির বাড়িটাই ছিল সায়েন্স সিটি একটা। তো আমরা মানে এরপরে আমরা এটাও স্বীকার করতে হবে যে একজন মানুষ, তিনি মানে আমরা তো মুখে অনেক কিছু বলে থাকি, অনেকে বলি যে বিজ্ঞান ভাবনায় জারিত হওয়া বিজ্ঞান মনস্কতা সত্যিকার অর্থে। তো আপনিও অনেক দিন দেখেছেন, আমরাও অনেক মানুষকে দেখছি, কিন্তু প্রকৃত বিজ্ঞান মনস্ক মানুষ পাওয়া খুব দুষ্কর। আমার মনে হয় যে আমরা মানে 19 শতাব্দীতে এই অক্ষয় কুমার দত্তকেই একমাত্র পাচ্ছি যিনি একেবারে প্রকৃত বিজ্ঞান মনস্ক। বিদ্যাসাগর তো ছিলেনই অবশ্যই, নিশ্চয়ই কিছুটা ছিলেন, কিন্তু বিদ্যাসাগর তবু অনেকটা জায়গাতে অ্যাডজাস্ট করেছেন বা সামাজিক ক্ষেত্রে তার বাড়ির সঙ্গে বাড়িতে অ্যাডজাস্ট করেছেন। কিন্তু অক্ষয় কুমার দত্ত যেন মনে হয় একবারে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা চরিত্র, যিনি ওইভাবে বলছেন উইল করে যে মৃতদেহটা রেখে দেওয়া হোক এবং আমার সাধ্যে খরচা করো না। মানে এটা তিনি বলে যাচ্ছেন যে সামাজিক কাজ বিশেষ কিছু করার দরকার নেই, যা টাকা আমি রেখে যাচ্ছি সেটা সম্পূর্ণ কি বলে, একজন লিখেছে যে আমরা যদি বাড়ির সংস্কারের জন্য একটা স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা, অবশ্যই আমরা উদ্যোগ নেব, নিশ্চয়ই আমরা নেব, খুব ভালো। আমরা এরকম করতে পারি, এখন তো স্যার অনলাইনে সুবিধা আছে, আমরা যদি হেরিটেজ কমিশনের মেলে আমরা যদি ডিটেল একটা মেল করতে পারি আমাদের সংগঠনের তরফ থেকে, চেষ্টা করব আমরা নিশ্চয়ই এই ব্যাপারটাকে। এটা খুব ভালো সাজেশন দিয়েছেন এবং একটা নাগরিক, আমি জানি যে চেষ্টা কিন্তু হচ্ছে, বিভিন্ন মহল থেকে চেষ্টা হচ্ছে, অনেকে করছেন।
অনেকে চেষ্টা করছেন এখন, মানে বিশেষ করে বালি 200 থেকে বছর কিছু পূর্তি উপলক্ষে একটা উদ্যোগ হয়েছিল, হ্যাঁ বাড়িতে উদ্যোগ গিয়ে হয়েছিল। একটা উদ্যোগ ঠিক ঠিক হয়েছিল। ঠিক। তো আমরা সবাই মিলে যাই হোক, চেষ্টা করি, আমরা আমরা মানে দেখা যাক। আমরা হাওড়ায় একটা স্বপ্ন দেখি যে হাওড়ায় একটা সায়েন্স সিটি হবে ওই এলাকাটাকে ঘিরে, এরকম একটা স্বপ্ন দেখি। এখন তো পুরসভা, বালি পুরসভা আলাদা মনে হয় হয়ে গেছে এবছর, না এখনো হয়নি, ওটা এখনো আইনগত। হয়নি তো জানি না। তো মানে একটা সময় বালির যিনি হ্যাঁ আগে বিধায়ক হচ্ছে। ছিলেন তিনি বলেছিলেন যে বালি পুরসভাটা যদি যখন গঠন হয়ে যাবে তখন এটা নিয়ে উদ্যোগ নেওয়া হবে। তো জানি না সেটা কবে হবে। তো আশা করি যদি বালি পুরসভা নাও হয়, আমাদের হাওড়া পুরসভাও যথেষ্ট সমৃদ্ধশালী একটা পুরসভা, তো তারাও চেষ্টা করতে পারে। এবং হেরিটেজ কমিশন আলাদা করে তাদেরও ফান্ড আছে, সরকার উদ্যোগ নিতে পারে যেহেতু হেরিটেজ সাইট। তো সেই ক্ষেত্রে সবাই মিলে যদি একটু সরকার যদি মন দেন এই ব্যাপারটায়, এবং একটা দারুণ একটা পর্যটন কেন্দ্র হতে পারে মানে হাওড়ায়। এবং ছোটদের জন্য বিশেষ করে তারা গিয়ে বোটানিক্যাল গার্ডেন যেরকম তারা উপভোগ করে, ঠিক তেমনি যদি তারা হাওড়ায় আর একটা এরকম যদি পর্যটন কেন্দ্র হয় বিজ্ঞানকে কেন্দ্র করে, সেটা কিন্তু একটা দারুণ জিনিস হবে। আশা করব আমাদের প্রশাসন, আমাদের যারা উঁচু তলায় বসে আছেন তাদের কাছে এই ব্যাপারটা মানে গুরুত্ব দেবেন তারা, এবং এই আলোচনা যদি কোনোভাবে তাদের কাছে পৌঁছায়, তারা যদি বিষয়টা দেখেন বোঝেন, তাহলে আমাদের অনেক আমাদের এই পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক হবে। আসুন সবাই মিলে আওয়াজ তুলি, সবাই মিলে আমরা ঐতিহ্য সংরক্ষণের কথা বলি, ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার কথা বলি, হাওড়ার ইতিহাস ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করি, অক্ষয় কুমার দত্তকে আমরা বেশি বেশি করে আরো জানি, আরো তার কাজকর্ম সম্পর্কে আমরা অবহিত হই। চারুপাঠ, যেটা স্যার বারবার বলছিলেন, চারুপাঠ আমরা পড়ি, কারণ চারুপাঠের আমি স্যার বলাতেই আমি চারুপাঠের প্রথম পাতাটা খুলছিলাম, দেখলাম সেখানে দারুণ কথা লেখা আছে যে পড়াশোনা করলে, জ্ঞান অর্জন করলে আমাদের কি কি লাভ হবে। তিনি একদম পুরো লিস্ট করে দিয়েছে যে এই আমাদের লাভ হবে যদি আমরা বিদ্যা চর্চা করি। তো আমরা সেখানেও দেখি, মানে এখন তো আমরা সবাই খুব স্বার্থপর হয়ে গেছি, তো আমরা সেই জায়গা থেকেই দেখি না যে আমাদের কি কি লাভ হবে যদি আমরা চারুপাঠ পড়ি। তো এইভাবে আমরা জানি অক্ষয় কুমার দত্তকে আরো বেশি বেশি করে জানি, ছড়িয়ে দিই আমরা সব জায়গায় ওনার কাজ, ওনার কথা। সোশ্যাল মিডিয়া তো আছেই এখন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর বাবুকে এবং সুকান্ত বাবুকে। আমিও শঙ্করদাকে প্রণাম জানাই, কারণ ওনার মতন মানুষ আমাদের এতখানি সময় দিয়েছেন, এত ব্যস্ত মানুষ, আর এত বড় একজন গবেষক। দীর্ঘদিন উনি মানে অক্ষয় কুমার দত্তকে নিয়ে গবেষণা করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। মানে এই আলোচনাটাও আজকে আমারও খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো আমরা পরবর্তীকালে আবার এই চেষ্টা করব এরকম কোনো বিষয় নিয়ে আসবো, এবং অক্ষয় বাবুকে নিয়েও আমরা আরো ভাবনা চিন্তা করে আরো ডিটেলে আমরা কোনো আলোচনা করতেই পারি, কোনো একটা আলোচনা করা যায় কিনা আমরা আবার আসবো। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখলেন এতক্ষণ কমেন্ট করলেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করে দিন, আরো বেশি বেশি করে মানুষের কাছে এই ভিডিওগুলো চলে যাক। আপনারা সবাই এভাবেই আমাদের পাশে থাকুন এবং এভাবেই আমরা আমাদের চর্চা এগিয়ে নিয়ে যাই। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।